আসসালামু আলাইকুম সকলকে সকলকে স্বাগতম আমাদের প্রায়োরিটি এমসিকিউ সিরিজে। আমরা 1000 এমসিকিউ সমাধান করানোর তোমাদের কথা বলেছিলাম। দেখতে দেখতে কিন্তু আমরা হচ্ছে যে জুলজিতে চলে এসেছি এবং জুলজির আজকে অধ্যায় 5, 6, 7 পড়বো। এই 5, 6, 7 থেকে মেডিকেলে হচ্ছে যে 2 থেকে 3টা, এখান থেকে খুব বেশি প্রশ্ন আসে না। এখান থেকে দেখা যায় মেডিকেলে 2 থেকে 3টা প্রশ্ন আসা রেগুলার আসে। এখন এই বছর বেশিও দিতে পারে, হুটহাট মেডিকেল এক এক চ্যাপ্টার থেকে একবার বেশি প্রশ্ন দেয়। সো আমাদের প্রতিটা অধ্যায় ভালো করে দেখে যাওয়াটা নৈতিক এবং রাজনৈতিক দায়িত্ব। নৈতিক আর রাজনৈতিক দায়িত্ব কেমন হতে পারে আবার এই প্রশ্ন ভালো করে দেখা। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। প্রথম প্রশ্ন যে মানুষের শ্বসন তন্ত্রকে বা এই রেসপিরেটরি সিস্টেমকে কয়টা ভাগে ভাগ করা যায়? রেসপিরেটরি সিস্টেমকে কয়টি ভাগে ভাগ করা যায়? আমাদের যে রেসপিরেটরি সিস্টেম আছে এটাকে টোটাল 3টা ভাগে ভাগ করা যায়। কয়টা অংশ ভাগে ভাগ করা যায়? 3টা ভাগে ভাগ করা যায়। এক নম্বর হচ্ছে যে আমাদের বায়ু পরিবহন, এক নম্বর হচ্ছে যে আমাদের কি, এক নম্বরে হচ্ছে বায়ু শ্বাস গ্রহণ ও ত্যাগ অঞ্চল, যে জায়গা দিয়ে আমরা শ্বাসটা হচ্ছে যে গ্রহণ করি এবং হচ্ছে ত্যাগ করি, শ্বাস গ্রহণ ও ত্যাগ অঞ্চল, শ্বাস গ্রহণ ও ত্যাগ অঞ্চল। 2 নম্বরে হচ্ছে যে আমাদের এই বায়ু পরিবহন অঞ্চল বা এয়ার কন্ডাক্টিং জোন, বায়ু পরিবহন অঞ্চল। আর 3 নম্বরে হচ্ছে যে আমাদের শ্বসন অঞ্চল। 3 নম্বরে কি? 3 নম্বরে হচ্ছে আমাদের শ্বসন অঞ্চল, শ্বসন অঞ্চল, শ্বসন অঞ্চল। খেয়াল করো, শ্বাস গ্রহণ ও ত্যাগ অঞ্চল যে আমাদের রয়েছে, শ্বাস গ্রহণ ও ত্যাগ অঞ্চল, কি অঞ্চল আছে? শ্বাস গ্রহণ অঞ্চল এবং শ্বাস ত্যাগ অঞ্চল। এই যে শ্বাস গ্রহণ এবং ত্যাগ অঞ্চল রয়েছে, এই শ্বাস গ্রহণ ও ত্যাগ অঞ্চলের মধ্যে 5টা জিনিস আমাদের আসে। একটা হচ্ছে যেই নাকের ফুটা আমাদের রয়েছে সম্মুখ নাসারন্ধ্র, একটা আসে কি আমাদের সম্মুখ নাসারন্ধ্র, নাকের ফুটা। 2 নম্বরে আসে হচ্ছে নাসা গহ্বর। 2 নম্বরে কি আসে? 2 নম্বরে আসে হচ্ছে নাসা গহ্বর। 3 নম্বরে আসে হচ্ছে পশ্চাৎ নাসারন্ধ্র। 3 নম্বরে কি আসে? পশ্চাৎ নাসারন্ধ্র বা ইংরেজিতে এটাকে বলি হচ্ছে কোয়ানা। পশ্চাৎ নাসারন্ধ্র বা ইংরেজিতে কি বলি? এটাকে কোয়ানা বলি, কোয়ানা। আর লাস্টে হচ্ছে যে আমাদের কি, লাস্টে হচ্ছে এরপর থাকে হচ্ছে যে পশ্চাৎ নাসারন্ধ্র বা কোয়ানা, নাসা গলবিল আসে, নাসা গলবিল, এবং সবার শেষে আসে আমাদের ষড়যন্ত্র বা ল্যারিংস, ষড়যন্ত্র বা ল্যারিংস, ল্যারিংস। বায়ু পরিবহন অঞ্চলে আমাদের 2টা জিনিস আছে, একটা হচ্ছে ট্রাকিয়া আসে, আরেকটা আসে হচ্ছে ব্রঙ্কাস। ট্রাকিয়া এবং হচ্ছে ব্রঙ্কাস, ট্রাকিয়া, ব্রঙ্কাস, ব্রঙ্কিয়ল, ট্রাকিয়া, ব্রঙ্কাস, ব্রঙ্কিয়ল। শ্বসন অঞ্চল বা রেসপিরেটরি জোন, এই শ্বসন অঞ্চল বা রেসপিরেটরি জোনের মধ্যে মূলত আমাদের ফুসফুস আছে। আমরা এটাকে শ্বসন বৃক্ষটা বললে আরো বিস্তারিত আমরা এই জায়গা থেকে জানতে পারবো। আসো, নাসা গলবিলের পশ্চাতে কোনটা থাকে? নাসা গলবিল যে আছে সেই নাসা গলবিলের পশ্চাতে কোনটা থাকে? এখানে কি কি বলছে যে আলজিহ্বা, উপজিহ্বা, ট্রাকিয়া, ভেস্টিবিউল। এই যে আমাদের নাসা গলবিল বা ন্যাসোফ্যারিংস, এই নাসা গলবিল বা ন্যাসোফ্যারিংস এর পশ্চাতে কি থাকে? উত্তর দাও তো, নাসা গলবিল বা ন্যাসোফ্যারিংস এর পশ্চাতে কি থাকে? নাসা গলবিল বা ন্যাসোফ্যারিংস এর পশ্চাতে আমাদের থাকে আলজিহ্বা বা উভুলা, আলজিহ্বা বা উভুলা। এটা কিন্তু একদম ডিরেক্ট বইয়ের লাইন, এই লাইনটা কিন্তু মিস করে যাই আমরা। নাসা গলবিলের পশ্চাতে কি থাকে? আলজিহ্বা বা উভুলা। উপজিহ্বার ইংরেজি হচ্ছে এপিগ্লটিস, এপিগ্লটিস, এপিগ্লটিস। উপজিহ্বার ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? উপজিহ্বার ক্ষেত্রে দেখতে পাই হচ্ছে আমরা এপিগ্লটিস। ট্রাকিয়া আছে, ট্রাকিয়া বা এটাকে বলি হচ্ছে আমরা শ্বাসনালী, ট্রাকিয়া বা এটাকে কি বলি আমরা? শ্বাসনালী আছে। আর হচ্ছে আমাদের ভেস্টিবিউল একটা অংশ আছে, যেটা পুরাতন বইয়ে ছিল, এখনকার বইয়ে ভেস্টিবিউল কথাটা রাখে নাই। এরপরে দেখো, নিচের কোন কোষটা ঘ্রাণ উদ্দীপনা বহন করে? অলফ্যাক্টরি কোষ। ঘ্রাণ উদ্দীপনা গ্রহণ করে কে? অলফ্যাক্টরি কোষ। গবলেট কোষ কি ক্ষরণ করে? গবলেট কোষ হচ্ছে মিউকাস ক্ষরণ করে। গবলেট কোষ কি ক্ষরণ করে? গবলেট কোষ হচ্ছে মিউকাস ক্ষরণ করে। গবলেট কোষ হচ্ছে মিউকাস ক্ষরণ করে। অলফ্যাক্টরি কোষ হচ্ছে আমাদের ঘ্রাণ উদ্দীপনা সংবেদনে সাহায্য করে। ঘ্রাণ উদ্দীপনা সংবেদনে সাহায্য করে অলফ্যাক্টরি কোষ। মানব শ্বসনতন্ত্রের অপর নাম কি? আমাদের যে শ্বসনতন্ত্র বা রেসপিরেটরি সিস্টেম আছে এটাকে আমরা শ্বসন বৃক্ষ বলতে পারি, শ্বসন বৃক্ষ বলতে পারি, শ্বসন বৃক্ষ বলতে পারি। ট্রাকিয়াল তন্ত্রটা হচ্ছে ঘাসফড়িং এর শ্বসন অঙ্গ, ঘাসফড়িং এর প্রধান শ্বসন অঙ্গ, ঘাসফড়িং এর প্রধান শ্বসন অঙ্গকে আমরা কি বলি? ঘাসফড়িং এর প্রধান শ্বসন অঙ্গ, এটাকে বলি হচ্ছে যে আমরা প্রধান শ্বসন অঙ্গকে বলি হচ্ছে ট্রাকিয়াল তন্ত্র বলি। আমাদের ট্রাকিয়াল রিং, ট্রাকিয়াল রিং হচ্ছে যেরকম সি শেপড হায়ালিন কার্টিলেজ থাকে, সি শেপড হায়ালিন কার্টিলেজ থাকে, সি শেপড হায়ালিন
কার্টিলেজ থাকে, সি শেপড হায়ালিন কার্টিলেজ থাকে, সি শেপড হায়ালিন কার্টিলেজ থাকে। কোন শেপড হায়ালিন কার্টিলেজ থাকে? সি শেপড হায়ালিন কার্টিলেজ থাকে। তাহলে এই তরুণস্থিটা আমাদের কি দিয়ে তৈরি? সি শেপড হায়ালিন কার্টিলেজ দিয়ে তৈরি। সংখ্যা হয় হচ্ছে 15 থেকে 20টা। কয়টা থাকে? 15 থেকে 20টা থাকে। এবং হচ্ছে এরা তরুণাস্থিকে চুপসে যাওয়া থেকে রক্ষা করে, 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 যাওয়া থেকে রক্ষা করে, তরুণাস্থিকে চুপসে যাওয়া থেকে রক্ষা করে। তরুণাস্থি না, শ্বাসনালীকে চুপসে যাওয়া থেকে রক্ষা করে। আমাদের শ্বাসনালী যেন কখনো চুপসে না যায়, সেই কাজটা হচ্ছে যে কে করে? সেই কাজটা এই ট্রাকিয়াল রিং করে, শ্বাসনালীকে চুপসে যাওয়া থেকে বাঁচায় দেয়। ফুসফুসের একটা আবরণ আছে, ফুসফুসের আবরণের নাম হচ্ছে প্লুরা। ফুসফুসের আবরণের নাম কি? ফুসফুসের আবরণের নাম হচ্ছে প্লুরা। আমাদের শ্বসন সিস্টেমের ফার্স্টের থেকে হচ্ছে ইম্পর্টেন্ট কথা, আমাদের এই নাসারন্ধ্র, তারপর তো নাসা গহ্বর, সম্মুখ নাসারন্ধ্র, নাসা গহ্বর। নাসা গহ্বরের মধ্যে অল্প একটি কোষ থাকে যেটা হচ্ছে শ্বাস প্রশ্বাস গ্রহণে সাহায্য করে। এবং হচ্ছে পরে আমরা আরেকটা কি কোষ দেখতে পাই? আরেকটা কোষ দেখতে পাবো যে হচ্ছে যে আমাদের মিউকাস কোষ থাকে, গবলেট কোষ থাকে যারা পিচ্ছে আঠালো মিউকাস ক্ষরণ করে, আর চুলের মতো সিলিয়া থাকে যারা হচ্ছে এরকম নড়ে চড়ে ধুলাবালি গুলাকে বের করে দেয়। তারপর হচ্ছে যে আমাদের পশ্চাৎ নাসারন্ধ্র নিয়ে কোনো কথা নেই, এর অপর নাম কোয়ানা আছে। নাসা গলবিল নিয়ে তেমন কোনো কথা নেই। ষড়যন্ত্র নিয়ে কথা আছে, বলা আছে ষড়যন্ত্র 3টা তরুণস্থি নিয়ে গঠিত, বাট ষড়যন্ত্র আসলে 9টা তরুণস্থি নিয়ে গঠিত। তুমি যেটা জানবা, ষড়যন্ত্র স্বর সৃষ্টিতে সাহায্য করে। তোমার বইয়ে বলা আছে ষড়যন্ত্রের ভোকাল কোড 6টা, বেসিক্যালি 4টা, বাট তোমাদের বইয়ে 6টা বলা আছে, তারা আপডেট করে নেই। তো হচ্ছে যে বইয়ের লাইনগুলাই একটু ভালো করে দেখো। তারপর হচ্ছে যে আমাদের এই ফুসফুসের দিকে চলে যায়, ফুসফুসের আবরণকে বলা হয় প্লুরা। ফুসফুসের মধ্যে আমাদের হচ্ছে যে ফুসফুসের দুইটা অংশ আছে, একটা রাইট লাং, একটা হচ্ছে রাইট লাং, আর একটা হচ্ছে লেফট লাং। এই যে দুইটা লাং আছে, রাইট লাং এবং লেফট লাং, দুইটা লাং কিন্তু আমি দেখতে পাচ্ছি। রাইট লাং এ হচ্ছে কয়টা লোব আছে? রাইট লাং এ হচ্ছে 10টা লোব আছে। লেফট লাং এ কয়টা লোব আছে? লেফট লাং এ হচ্ছে 8টা লোব আছে। লেফট লাং এ কয়টা লোব আছে? লেফট লাং এ 8টা লোব আছে। রাইট লাং এ লোব কয়টা? রাইট লাং এ লোব হচ্ছে যে 10টা লোব আছে। লেফট লাং এ কয়টা লোব আছে? লেফট লাং এ 8টা লোব আছে। রাইট লাং এ হচ্ছে যে আমাদের এই কি বলতেছি 8টা 10টা গেছি আমি, সরি। রাইট লাং এ হচ্ছে আমাদের লোব কয়টা আছে? রাইট লাং এ লোব হচ্ছে আমাদের 3টা। লেফট লাং এ লোব কয়টা? লেফট লাং এ লোব হচ্ছে 2টা। রাইট লাং এ হচ্ছে আমাদের এই ইয়াগুলা কি বলে এগুলাকে, আমাদের হচ্ছে যে জালি 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 থাকে, মানে হচ্ছে প্রত্যেকটা সেগমেন্ট, লাং প্রত্যেকটা অংশ ছোট ছোট ভাগ করা থাকে, 10টা সেগমেন্ট থাকে। রাইট লাং এর সেগমেন্ট কয়টা? 10টা। লেফট লাং এর সেগমেন্ট কয়টা? লেফট লাং এর সেগমেন্ট হচ্ছে 8টা সেগমেন্ট। লেফট লাং এর সেগমেন্ট কয়টা? লেফট লাং এর সেগমেন্ট হচ্ছে 8টা। লেফট লাং এর সেগমেন্ট হচ্ছে 8টা। রাইট লাং এর সেগমেন্ট কয়টা? আমাদের হচ্ছে 10টা। লেফট লাং এর সেগমেন্ট কয়টা? লেফট লাং এর সেগমেন্ট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 8টা। লেফট লাং এর সেগমেন্ট কয়টা? 8টা সেগমেন্ট আমরা লেফট লাং এ দেখতে পাচ্ছি। ফুসফুসের কার্যকরী একককে আমরা বলি হচ্ছে অ্যালভিউলাস। ফুসফুসের গাঠনিক এবং কার্যকরী একক কি বলা হয়? ফুসফুসের গাঠনিক এবং কার্যকরী একক হচ্ছে অ্যালভিউলাস। অনেক জায়গায় অনেকে লোবিউল বলে, না, লোবিউল ফুসফুসের গাঠনিক কার্যকরী একক না, লোবিউল হচ্ছে অ্যালভিউলাসের গুচ্ছ। এই যে ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টের ভেতর থাকে যারা, তাদের বলি অ্যালভিউলার গুচ্ছ বা লোবিউল বলা হয়। আমাদের মানব ফুসফুসে মোট কয়টা লোব আছে? মানব ফুসফুসে টোটাল লোব আছে 5টা। রাইট লাং এ হচ্ছে 3টা, লেফট লাং এ 2টা, টোটাল কয়টা হলো? 5টা হলো আমাদের। ফুসফুসের কোনটি দেহ থেকে অপসারণ করে না? ফুসফুস হচ্ছে অনেক কিছু দেহ থেকে অপসারণ করে, কোনটাকে দেহ থেকে অপসারণ করে না? 9 নম্বর প্রশ্নের উত্তর কমেন্টে জানাও। এখানে যারা আছে এর মধ্যে ফুসফুস কোনটাকে দেহ থেকে অপসারণ করে না? ফুসফুস ব্র্যাডিকাইনিন, ক্লোরোফর্ম, ইথার, প্রোস্টাগ্ল্যান্ডিন। প্রোস্টাগ্ল্যান্ডিনের সাথে আরেকটা নাম মনে রাখো, ব্র্যাডিকাইনিন। ব্র্যাডিকাইনিন, ব্র্যাডিকাইনিন কেও হচ্ছে যে দেহ থেকে অপসারণ করে। নর অ্যাড্রেনালিন দেহ থেকে অপসারণ করে, এরকম কোনো কিছু দেখা যায় না। অ্যালভিউলাসে এপিথেলিয়াম আবরণ রয়েছে। অ্যালভিউলাসে মূলত অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস বিনিময় হয়। অ্যালভিউলাসে এই অক্সিজেন কার্বন ডাই অক্সাইড গ্যাস বিনিময়ে এপিথেলিয়াম আবরণ কোনটা থাকে? আমাদের এই স্কোয়ামাস এপিথেলিয়াম থাকে। এই স্কোয়ামাস বাইশাখার এপিথেলিয়ামটা অ্যালভিউলাসের মাঝে থাকে। আমাদের হচ্ছে অ্যালভিউলাসের প্রাচীরের কোন কোষ থেকে সারফেক্টিন কোষ ক্ষরণ হয়? অ্যালভিউলাসের প্রাচীরে 3 ধরনের কোষ আছে, টাইপ 1 নিউমোসাইট, টাইপ 2 নিউমোসাইট, অ্যালভিউলার ম্যাক্রোফেজ। অ্যালভিউলার ম্যাক্রোফেজটা আমাদের কি করে? অ্যালভিউলার ম্যাক্রোফেজটা জীবাণু ধ্বংস করে। অ্যালভিউলার ম্যাক্রোফেজ কি করে? অ্যালভিউলার ম্যাক্রোফেজ হচ্ছে আমাদের জীবাণু ধ্বংস করে। অ্যালভিউলার ম্যাক্রোফেজ কি করে? অ্যালভিউলার ম্যাক্রোফেজ হচ্ছে আমাদের জীবাণু ধ্বংস করে। অ্যালভিউলার যে কোষ আছে, সেপ্টাল কোষ আছে, সেপ্টাল কোষটা হচ্ছে টাইপ 2 নিউমোসাইট। টাইপ 2 নিউমোসাইট। অ্যালভিউলাসে কয়টা কোষ? 3টা।
নিউমোসাইট। যে অ্যালভিওলাসের মাঝে একটা পর্দা থাকে, এটার নাম জানো? ট্রাবেকুলি। অ্যালভিওলাসের মাঝে পর্দাকে কি বলা হয়? ট্রাবেকুলি বলা হয়। টাইপ 1 নিউমোসাইট আরেকটা কোষ আছে, টাইপ 1 নিউমোসাইট। টাইপ 1 নিউমোসাইট এরা হচ্ছে মূলত গ্যাস বিনিময় করে। টাইপ 1 নিউমোসাইট কি করে? মূলত গ্যাস বিনিময় করে। টাইপ 1 নিউমোসাইট মূলত কি বিনিময় করে? গ্যাস বিনিময় করে। আর সারফেক্টেন্ট ক্ষরণ করে হচ্ছে সেপ্টাল সেল। সারফেক্টেন্ট আমাদের কি? সারফেক্টেন্ট আমাদের হচ্ছে ডিটারজেন্টের মতো। সারফেক্টেন্ট কিসের মতো? ডিটারজেন্টের মতো। সারফেক্টেন্ট হচ্ছে ডিটারজেন্টের মতো। সারফেক্টেন্ট হচ্ছে ডিটারজেন্টের মতো। সারফেক্টেন্ট কিসের মতো? ডিটারজেন্টের মতো। সারফেক্টেন্ট হচ্ছে আমাদের একটা ফসফোলিপিড। সারফেক্টেন্ট কি? একটা ফসফোলিপিড। ফসফোলিপিড। সারফেক্টেন্টটা হচ্ছে আমাদের ডাইপালমিটয়েল। কেমিক্যাল নাম হচ্ছে ডাইপালমিটয়েল লেসিথিন। ডাইপালমিটয়েল হচ্ছে লেসিথিন হচ্ছে সারফেক্টেন্ট। এই সারফেক্টেন্ট হচ্ছে আমাদের ফুসফুসের সারফেস টেনশন হ্রাস করে। সারফেক্টেন্টটা হচ্ছে কি করে? ফুসফুসের সারফেস টেনশন হ্রাস করে। ফুসফুসের সারফেস টেনশন হ্রাস করে। সারফেস টেনশন বা পৃষ্ঠটান হ্রাস করে। পৃষ্ঠটান হ্রাস করে সংকোচন প্রসারণে সাহায্য করে। সংকোচন প্রসারণে সাহায্য করে। সংকোচন প্রসারণে সাহায্য করে। নেক্সট প্রশ্ন হচ্ছে সারফেক্টেন্ট কি জাতীয় পদার্থ? এটার উত্তর তুমি দিবা। সারফেক্টেন্ট কোন জাতীয় পদার্থ? উত্তর দাও। এটার উত্তর দাও। সারফেক্টেন্ট বলে দিছে একটা ফসফোলিপিড। সারফেক্টেন্ট কি? একটা লিপিড। সারফেক্টেন্ট কি? একটা লিপিড, ফসফোলিপিড। এবার বের করো এখান থেকে উত্তর কোনটা হবে। একটা আছে গ্লাইকোলিপিড আছে, এটা লিপোপ্রোটিন আছে, কোনটা হবে? ফসফোলিপিড তো থাকে, তার সাথে আরো কিছু জিনিস একটু থাকে। ফসফোলিপিড তো থাকে, তার সাথে একটু প্রোটিনও আছে। প্রোটিন মিলে এটা হয়ে যায় হচ্ছে লিপোপ্রোটিন। কি হয়ে যায়? লিপোপ্রোটিন। পরিপাক অঙ্গ হিসেবে কোনটি যকৃতের গুরুত্বপূর্ণ কাজ? এই প্রশ্ন আবার আসছে কেন? এই প্রশ্ন চলে আসছে। এই প্রশ্ন অলরেডি তোমাকে একবার উত্তর দেওয়া হয়েছে, উত্তর দাও। এটা এই দিকে প্রশ্ন উঠে গেছে। শ্বসনের প্রধান পেশি কোনটা? শ্বসনের প্রধান পেশি হচ্ছে আমাদের, শ্বসনের পেশি হচ্ছে দুইটা। ডায়াফ্রাম পেশি আছে, এটা প্রধান পেশি। ডায়াফ্রাম পেশি ছাড়া আরেকটা পেশি আছে ইন্টারকোস্টাল পেশি। ডায়াফ্রাম পেশি ছাড়া আরেকটা পেশি আছে, তার নাম কি? ইন্টারকোস্টাল পেশি। দুইটা রিবসের মাঝে থাকে। এই যে দুইটা রিবস বা পরশুকা বা কোষ্ঠ, তার মাঝে থেকে ইন্টারকোস্টাল পেশি, আর এটা হচ্ছে ডায়াফ্রাম। ডায়াফ্রামটা হচ্ছে প্রধান পেশি। ডায়াফ্রামটা কি করে? আমাদের বক্ষ গহ্বর এবং উদর গহ্বরকে আলাদা করে। ডায়াফ্রামে তিনটা ছিদ্র আছে। ডায়াফ্রামে হচ্ছে আমাদের তিনটা ছিদ্র থাকে। ডায়াফ্রামে কয়টা ছিদ্র আছে? ডায়াফ্রামে তিনটা ছিদ্র থাকে, যা দিয়ে হচ্ছে যাতায়াত করে কি? ডায়াফ্রামে তিনটা ছিদ্র থাকে, যা দিয়ে হচ্ছে যে যাতায়াত করে কে? যা দিয়ে যাতায়াত করে কে? তিনজন মানুষ হচ্ছে এই ডায়াফ্রামের ছিদ্রপথগুলা দিয়ে যাতায়াত করে। মানুষ না, তিনটা জিনিস। একটা হচ্ছে নিম্ন মহাশিরা, একটা কি আমাদের? নিম্ন মহাশিরাটা হচ্ছে নিচ থেকে উপরে ওঠে, ডায়াফ্রাম ছেদ করে যায়। মহাধমনী আমাদের যে নিম্নমুখী মহাধমনী, আমাদের যে অ্যাওর্টা আছে, এটা এরকম ওঠে অ্যাসেন্ডিং, তারপর হচ্ছে যে এরকম ডিসেন্ড করে। আমাদের এই যে অ্যাওর্টা আছে, অ্যাওর্টা, এটা কি? অ্যাওর্টা। এই অ্যাওর্টার এই যে উঠে, এটাকে বলি হচ্ছে অ্যাসেন্ডিং অ্যাওর্টা, যেটা হচ্ছে উপরের দিকে যায়। এই যে নিচের দিকে নামে যেটা, সেটাকে বলি আমরা ডিসেন্ডিং অ্যাওর্টা। অ্যাসেন্ডিং অ্যাওর্টা যেটা হচ্ছে যে আমাদের কি হয়, যেটা আমাদের উপরের দিকে যায়, যেটা নামে সেটা ডিসেন্ডিং অ্যাওর্টা। আর এই যে ধনুকের মতো বাঁকা আছে, এটাকে বলে আর্চ অফ অ্যাওর্টা। এই যে জায়গাটা আছে এখানে দেখো, তাহলে এই ডিসেন্ডিং অ্যাওর্টা বা হচ্ছে নিম্নমুখী মহাশিরা, নিম্নমুখী মহাধমনী, এটা হচ্ছে এই যে জায়গা দিয়ে নামে। আরেকটা হচ্ছে আমাদের যে অন্ননালী বা ইসোফেগাস আছে, এটাও ডায়াফ্রাম দিয়ে নেমে পাকস্থলীতে যায়। অন্ননালী বা ইসোফেগাসটাও ডায়াফ্রাম দিয়ে নেমে আমাদের পাকস্থলীতে যায়। আর অনেক ছোট ছোট ছিদ্র আছে, এই তিনটা হচ্ছে মেজর ছিদ্র, যার মধ্যে যাতায়াত করে। আমাদের মস্তিষ্কের শ্বসন কেন্দ্র আছে কয়টা? মস্তিষ্কের শ্বসন কেন্দ্র আছে চারটা। দুইটা হচ্ছে মেডুলাতে, দুইটা পন্সে হচ্ছে দুইটা। মেডুলাতে দুইজন, পন্সে হচ্ছে দুইজন। মেডুলাতে যে দুইজন আছে, সেই দুইজনের নাম কি? মেডুলাতে দুইজনের নাম হচ্ছে আমাদের
কি মেডুলাতে দুইজনের নাম কি আছে? মেডুলাতে দুইজনের নাম হচ্ছে আমাদের, মেডুলাতে দুইজনের নাম কি? মেডুলাতে দুইজনের নাম হচ্ছে, একজনের নাম হইছে তোমার এই প্রশ্বাস কেন্দ্র, একজনের নাম হচ্ছে প্রশ্বাস কেন্দ্র, প্রশ্বাস কেন্দ্র, আরেকজনের নাম হচ্ছে নিঃশ্বাস কেন্দ্র। প্রশ্বাস কেন্দ্র ও নিঃশ্বাস কেন্দ্র। পন্সের মধ্যে আমাদের দুইটা জায়গা আছে, একটা বলি হচ্ছে নিউমোটেক্সিক সেন্টার, নিউমোটেক্সিক সেন্টার, নিউমোটেক্সিক সেন্টার, আরেকটার নাম হচ্ছে অ্যানিউস্টিক সেন্টার, অ্যানিউস্টিক সেন্টার, নিউমোটেক্সিক সেন্টার, অ্যানিউস্টিক সেন্টার, এই চারটা আমাদের হচ্ছে কেন্দ্র। হেরিং ব্রেয়ার রিফ্লেক্স, আমাদের কয়েক টাইপের রিফ্লেক্স আছে। এই যে আমরা হাঁচি দেই, হাঁচি মানে স্নেজিং, এটার জন্য দায়ী অলফ্যাক্টরি স্নায়ু। কাশি দেই, কাফিং, এটার জন্য দায়ী ভেগাস স্নায়ু। এই যে আমরা হচ্ছে গ্যাগ রিফ্লেক্স, এটার জন্য দায়ী কে? এই গ্যাগ রিফ্লেক্স, এটার জন্য দায়ী গ্লসোফ্যারিঞ্জিয়াল স্নায়ু। আর হেরিং ব্রেয়ার রিফ্লেক্স সেটা হচ্ছে যে আমাদের মাধ্যমে কোনটি নিয়ন্ত্রিত হয়? অ্যালভিওলাসের সারফেক্টেন্টের ক্ষরণ, আমাদের শ্বসন ক্রিয়ার ছন্দ্র, তারপর হচ্ছে যে ঘ্রাণ নেওয়ার ক্ষমতা, রক্তবাহিত হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইডের গ্যাসের মাত্রা না, আমাদের শ্বসন ক্রিয়ার ছন্দ। এই যে হেরিং ব্রেয়ার রিফ্লেক্স, আমরা যখন শ্বাস নেই, শ্বাস নিয়ে যখন অ্যালভিওলাসটা ফুলে যায়, একটা নির্দিষ্ট মাত্রায় অ্যালভিওলাস ফোলার পরে অ্যালভিওলাসটা থামাই দিতে হয়, নাহলে অ্যালভিওলাসটা ফেটে যাবে। সেটা নির্দিষ্ট মাত্রায় অ্যালভিওলাস ফোলার পরেই হচ্ছে যে আমাদের এই অ্যালভিওলাসের মধ্যে বিদ্যমান শটান রিসেপ্টর বা প্রেসার রিসেপ্টর গুলা উদ্দীপ্ত হয়, এবং তাদের মধ্যে যে ভেগাস স্নায়ু থাকে তার মাধ্যমে সিগন্যালটা হচ্ছে যে আমাদের মস্তিষ্কে আমাদের অ্যানিউস্টিক সেন্টারে যায়, যেটা আমাদের প্রশ্বাসটা বন্ধ করে নিঃশ্বাস চালু করে। তো শ্বসন ক্রিয়ার ছন্দটা মেনটেন করার জন্য আমাদের হেরিং ব্রেয়ার রিফ্লেক্সটা হচ্ছে যে দায়ী। এবং এখানে আমাদের কোন স্নায়ু কাজ করে? ভেগাস স্নায়ু কাজ করে। কোন স্নায়ু কাজ করে? জায়গায় ভেগাস স্নায়ু কাজ করে। কোন স্নায়ুর কারণে কাশি হয়? বলছি কাশি হয় হচ্ছে ভেগাস স্নায়ুর কারণে। অলফ্যাক্টরির কারণে কি হয়? অলফ্যাক্টরির কারণে হচ্ছে যে আমাদের এই হাঁচি হয়, হাঁচি হয়। আর ফ্রেনিক স্নায়ু নিয়ে একটা কথা বলি, এরা ডায়াফ্রাম নিয়ন্ত্রণ করে, ডায়াফ্রাম নিয়ন্ত্রণ করে, ডায়াফ্রাম নিয়ন্ত্রণ করে। এরা কি নিয়ন্ত্রণ করে? এরা ডায়াফ্রাম নিয়ন্ত্রণ করে। ফ্রেনিক স্নায়ু কি নিয়ন্ত্রণ করে? ফ্রেনিক স্নায়ু হচ্ছে যে আমাদের ডায়াফ্রাম নিয়ন্ত্রণ করে। তারপর হচ্ছে কোন স্নায়ুর কারণে গ্যাগ রিফ্লেক্স হয়? গ্যাগ রিফ্লেক্সের জন্য দায়ী কোন স্নায়ু? গ্লসোফ্যারিঞ্জিয়াল স্নায়ু, গ্লসোফ্যারিঞ্জিয়াল স্নায়ু। গ্যাগ রিফ্লেক্সের জন্য গ্লসোফ্যারিঞ্জিয়াল স্নায়ু। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন বলি যে আমাদের তো স্নায়বিক নিয়ন্ত্রণ আর রাসায়নিক নিয়ন্ত্রণ, এই শ্বাসক্রিয়ার রাসায়নিক নিয়ন্ত্রণ করে কারা কারা? আমাকে একটু কমেন্টে জানাও তো। শ্বাসক্রিয়ার রাসায়নিক নিয়ন্ত্রণ করে কারা কারা? শ্বাসক্রিয়ার রাসায়নিক নিয়ন্ত্রণ কারা কারা? শ্বাসক্রিয়ার রাসায়নিক নিয়ন্ত্রণ করে কারা কারা? শ্বাসক্রিয়ার রাসায়নিক নিয়ন্ত্রণ করে বলো। শ্বাসক্রিয়ার রাসায়নিক নিয়ন্ত্রণ করে এরকম তিনজনের নাম বলো। একজনের নাম হচ্ছে অক্সিজেন, একজনের নাম কার্বন ডাইঅক্সাইড, একজনের নাম H+। এরা শ্বাসক্রিয়ার কেমিক্যাল কন্ট্রোল করে। এরা শ্বাসক্রিয়া কি করে? কেমিক্যাল কন্ট্রোল করে। আরেকটা জিনিস পড়াই, এই যে আমাদের ট্রাকিয়া আছে, এই ট্রাকিয়াটা ভাগ হয়ে কি তৈরি করে? ব্রঙ্কাস। ব্রঙ্কাসের মধ্যে প্রথমে তৈরি করে প্রাইমারি ব্রঙ্কাস, প্রাইমারি ব্রঙ্কাস। এই প্রাইমারি ব্রঙ্কাসটা কোথায় যায়? এই প্রাইমারি ব্রঙ্কাসটা লাংসে যায়, রাইট এন্ড লেফট লাংসে যায়। তারপর এই প্রাইমারি ব্রঙ্কাসটা আবার ভাগ হয়ে হচ্ছে সেকেন্ডারি বা প্রতিটা লোবের মধ্যে যায়, তৈরি করে লোবার ব্রঙ্কাস। এটা হচ্ছে লোব অফ লাংয়ে যায়, লোব অফ লাংয়ে যায়, লোব অফ লাংয়ে যায়। এই লোবার ব্রঙ্কাসটা এরপর আরো ভাগ হয়ে হচ্ছে টার্সিয়ারি বা হচ্ছে যে আমাদের সেগমেন্টাল ব্রঙ্কাস তৈরি করে। এরা হচ্ছে সেগমেন্ট অফ লাংয়ে যায়, সেগমেন্টাল ব্রঙ্কাস। এরা হচ্ছে সেগমেন্ট অফ লাংয়ে যায়। কোথায় যায়? সেগমেন্ট অফ লাং, লাংয়ের যে সেগমেন্ট গুলো আছে সেখানে যায়। তারপর এটা থেমে যায়, ব্রঙ্কাস আর থাকে না, হয়ে যায় ব্রঙ্কিওল। তার নাম হয় হচ্ছে যে আমাদের টার্মিনাল ব্রঙ্কিউল, টার্মিনাল ব্রঙ্কিউল, টার্মিনাল ব্রঙ্কিওল। এই টার্মিনাল ব্রঙ্কিওলটা যায় হচ্ছে যে আমাদের লোবিউল গুলাতে, টার্মিনাল ব্রঙ্কিউলে যায়। এতটুকু পর্যন্ত অঞ্চলকে আমরা হচ্ছে বায়ু পরিবহন অঞ্চল বলি, বায়ু পরিবহন অঞ্চল। এরপর হচ্ছে আমাদের শ্বসন গ্যাসের বিনিময় শুরু হয়, শ্বসন গ্যাসের বিনিময় শুরু হয়, তৈরি হয় হচ্ছে আমাদের রেসপিরেটরি ব্রঙ্কিওল বা শ্বসন, রেসপিরেটরি ব্রঙ্কিওল, রেসপিরেটরি ব্রঙ্কিওল বা শ্বসন ব্রঙ্কিওল। সেখান থেকে আসে হচ্ছে যে আমাদের অ্যালভিওলার ডাক্ট, তারপর হচ্ছে যে শ্বসন অ্যালভিওলার ডাক্ট, তারপর আসে হচ্ছে অ্যাট্রিয়াম, অ্যালভিওলার স্যাক, অ্যালভিওলাস, অ্যালভিওলার স্যাক এবং হচ্ছে অ্যালভিওলাস। এই যে অংশগুলা লাস্টে বললাম অ্যালভিওলাস,
এইখান থেকে এতটুকু পর্যন্ত অঞ্চলকে আমরা বলি হচ্ছে শ্বসন অঞ্চল বা রেসপিরেটরি জোন। এতটুকু পর্যন্ত অঞ্চলকে কি বলি আমরা? শ্বসন অঞ্চল বা রেসপিরেটরি জোন। তাহলে আমাদের এখানে দুইটা জোন আছে, এটা না পড়াইলে আমার খুব প্যারা প্যারা লাগতেছিল, এটা তোমাদের পড়াচ্ছি না তাই পড়াই দিলাম এটা আমাদের। তো দেখো যে কত শতাংশ অক্সিজেন প্লাজমায় ভৌত দ্রবণ রূপে হয়। আমাদের অক্সিজেন প্লাজমায় 2% হচ্ছে প্লাজমায় পরিবাহিত হয়, 98% হচ্ছে হিমোগ্লোবিনে দ্রবীভূত হয়ে পরিবাহিত হয়। হিমোগ্লোবিন আর অক্সিজেন মিলে তৈরি করে হচ্ছে আমাদের অক্সিহিমোগ্লোবিন। অক্সিহিমোগ্লোবিন কি তৈরি হয়? হিমোগ্লোবিন আর অক্সিজেন মিলিত হয়ে তৈরি হয় হচ্ছে অক্সিহিমোগ্লোবিন। এই অক্সিহিমোগ্লোবিন একটা শিথিল যৌগ। অক্সিহিমোগ্লোবিন কি একটা শিথিল যৌগ। তারপর আসলে দেখো যে অক্সিহিমোগ্লোবিন সম্পর্কে কোনটা সত্যি, এটা একটা স্থায়ী না এটা একটা অস্থায়ী যৌগ। অক্সিজেনের প্রতি হিমোগ্লোবিনের আকর্ষণ বেশি, কথা সত্যি। আমাদের হচ্ছে এর মাধ্যমে প্রধানত রক্ত অক্সিজেনে পরিবাহিত হয়, কথা সত্যি। প্রধানত ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন, কথা সত্যি। তাহলে এটা সত্য নয় মানে হচ্ছে যে এটি স্থায়ী যৌগ, এই কথাটা হচ্ছে যে আমাদের সত্য নয়। আমাদের হচ্ছে হ্যামবার্গার বিক্রিয়ার মাধ্যমে কোন আয়নের শিফটিং হয়? এই যে আমাদের এই পানি এবং কার্বন ডাই অক্সাইড মিলে তৈরি করে হচ্ছে যে আমাদের কার্বনিক অ্যাসিড H2CO3। এই H2CO3 ভেঙে তৈরি করে H+ প্লাস HCO3-। তো আমাদের এই যে আরবিসি আছে এটা হচ্ছে আরবিসি, এটা কি আরবিসি। আর এখানে হচ্ছে যে আমাদের কি আছে? প্লাজমা। এই যে আমাদের আরবিসি এবং প্লাজমা, এই প্লাজমা থেকে আমাদের এই বাইকার্বনেট আয়নটা, এই যে বাইকার্বনেট আয়নটা আমাদের আরবিসি থেকে প্লাজমায় যায়, তখন আমাদের হচ্ছে প্লাজমা থেকে আরবিসি তে কি প্রবেশ করে? ক্লোরাইড আয়ন প্রবেশ করে। এই যে ক্লোরাইড আয়ন প্রবেশ করে এটাকে বলা হয় ক্লোরাইড শিফট বা হ্যামবার্গার শিফট। ক্লোরাইড শিফট বা এটার আরেকটা নাম কি? হ্যামবার্গার শিফট। কোনটি শ্বাসরঞ্জক বলা হয়? হিমোগ্লোবিন, হিমোএরিথ্রিন, ক্লোরোকুইরিন, এগুলো হচ্ছে আমাদের শ্বাসরঞ্জক। এগুলা কি? এগুলো হচ্ছে আমাদের শ্বাসরঞ্জক। আমাদের কোনটি ঊর্ধ্ব শ্বাসনালীর সংক্রমণ নয়? ঊর্ধ্ব শ্বাসনালীর সংক্রমণ বলতে ঊর্ধ্ব শ্বাসনালী বুঝতে হবে আমাদের হচ্ছে নাসা গহ্বর থেকে এই যে আমাদের ব্রঙ্কাস পর্যন্ত, আর নাসা গহ্বর থেকে ব্রঙ্কাস পর্যন্ত আমাদের ঊর্ধ্ব শ্বাসনালী। সো আমাদের হচ্ছে ল্যারিংস পরে ল্যারিঞ্জাইটিস, সাইনোসাইটিস, টনসিলাইটিস, এগুলো সব ঊর্ধ্ব শ্বাসনালীর সংক্রমণ। যক্ষা ঊর্ধ্ব শ্বাসনালী না। ঊর্ধ্ব শ্বাসনালী বলতে হচ্ছে নাসা গহ্বর থেকে হচ্ছে টু ব্রঙ্কাস, নাসা গহ্বর টু ব্রঙ্কাস, নাসা গহ্বর টু ব্রঙ্কাস। ঠিক আছে। কোন সাইনাসের প্রদাহ শুরু হলে দাঁত ব্যথা হয়? আমাদের সাইনাসের চারটা, ফ্রন্টাল, এথময়েড, ম্যাক্সিলারি আর স্ফেনয়েড। ম্যাক্সিলারি সাইনাসটা দাঁতের সাথে, সেটার কারণে দাঁত ব্যথা হয়। ফ্রন্টাল সাইনাসে ব্যথাটা হয় চোখের উপরে ব্যথা হয়, চোখের উপরে ব্যথা, চোখের উপরে আমাদের হচ্ছে ব্যথা হবে ফ্রন্টাল সাইনোসাইটিস হলে। এথময়েড হলে হচ্ছে চোখের মাঝে ব্যথা করবে। স্ফেনয়েড হলে কি? চোখের পেছনে, চোখের পেছনে, চোখের পেছনে প্লাস হচ্ছে মাথার চূড়ায়। এদের সাথে মাথা ব্যথা দুজনের সাথেই কমন, ফ্রি। আর এখানে মাথার চোখের পেছনে ব্যথা প্লাস হচ্ছে মাথার চূড়ায় ব্যথা, মাথার চূড়ায় ব্যথা, মাথার চূড়ায় ব্যথা, মাথার চূড়ায় ব্যথা। কোথায় ব্যথা হবে? মাথার চূড়ায় ব্যথা হবে। ওটাইটিস মিডিয়া কোন স্থানের সংক্রমণজনিত রোগ? দেখো, কানের যে কোনো রোগকে বলি অটাইটিস। মধ্যকর্ণের হলে অটাইটিস মিডিয়া বলি, বহির্কর্ণের হলে হচ্ছে যে অটাইটিস এক্সটার্না বলি, অন্তঃকর্ণের হলে অটাইটিস মিডিয়া বলি। দেখো, টাইম টিম্পেনিস্টিক টিউব কোন রোগের জন্য ব্যবহৃত হয়? বলতো টিম্পেনিস্টিক টিউব কোন রোগের জন্য ব্যবহৃত হবে? টিম্পেনিস্টিক টিউব ব্যবহৃত হবে যে রোগে টিম্পেনিক পর্দা আছে। টিম্পেনিক পর্দা মানে কানের পর্দা। টিম্পেনিক পর্দা মানে কি? কানের পর্দা। টিম্পেনিক পর্দা, টিম্পেনিক পর্দা মানে হচ্ছে কানের পর্দা। সেই কানের পর্দার সাথে রিলেটেড টিম্পেনিস্টিক টিউব, এটা হচ্ছে যে আমাদের অটাইটিস মিডিয়ার চিকিৎসায় ব্যবহৃত হবে। কার চিকিৎসায় ব্যবহৃত হয়? অটাইটিস মিডিয়া। ভাইরাস জনিত অটাইটিস হওয়ার ফলে টিম্পেনিক পর্দার বাইরের পাশে ফোসকা সৃষ্টি হয়, ফোসকা সৃষ্টি হয়। এটাকে কি বলা হয়? ফোসকা মানে বুলাস। ফোসকা মানে কি? বুলাস। যে কোনো জায়গায় ফোসকার কথা আছে মানে মনে রাখবা বুলাস, বুলাস, বুলাস। সেটাকে বলা হয় বুলাস মাইরিনজাইটিস। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে বুলাস মাইরিনজাইটিস বলা হয়। ফুসফুসের প্রদাহকে বলি হচ্ছে আমরা ফুসফুসের প্রদাহকে কি বলি? ফুসফুসের প্রদাহকে আমরা বলি নিউমোনিয়া। ফুসফুসের প্রদাহকে আমরা বলি হচ্ছে নিউমোনিয়া। এখানে হচ্ছে যে ফুসফুসের প্রদাহকে কি বলা হয়? ফুসফুসের প্লুরাল প্রদাহকে বলি প্লুরেসি। প্লুরাল প্রদাহকে বলি প্লুরেসি। প্লুরাল প্রদাহকে বলি হচ্ছে প্লুরেসি। প্লুরাল প্রদাহকে আমরা বলি প্লুরেসি। ফুসফুসের প্রদাহ হবে নিউমোনিয়া। টাইপিং এ গিয়ে কিছু ভুল হয়েছে এখানে, মানে উঠাইতে গিয়ে জায়গায় নিউমোনিয়া। ফুসফুসের প্রদাহ নিউমোনিয়া। এমফাইসিমা হচ্ছে অ্যালভিওলাস ফেটে গেলে, অ্যালভিওলাস
ফেটে গেলে, অ্যালভিওলাস ফেটে গেলে আমাদের যা তৈরি হয় সেটাকে বলি হচ্ছে এমফাইসেমা। এমফাইসেমা কি হয়? এমফাইসেমা হয়। ফুসফুসের ক্যান্সারের জন্য কোনটি দায়ী? ফুসফুসের ক্যান্সারের জন্য এখানে কোনটা দায়ী? যা আছে এর মধ্যে দায়ী কোনটা বলো? ফুসফুসের ক্যান্সারের জন্য দায়ীকে সবসময় মনে রাখবে সিলিকা। সিলিকা যে আছে এই সিলিকাটা হচ্ছে ফুসফুস ক্যান্সারের জন্য দায়ী। আর কার্বন মনোক্সাইডটা হচ্ছে হার্ট অ্যাটাকের জন্য দায়ী। হার্ট অ্যাটাকের জন্য দায়ী। হার্ট অ্যাটাকের জন্য দায়ী। হার্ট অ্যাটাকের জন্য দায়ী। এটাকে কি বলি আমরা? কার্বন মনোক্সাইড বলি। লাস্ট হচ্ছে ধূমপায়ীর ফুসফুসের এক্সরেতে কোনটি দেখা যায়? ধূমপায়ীর এই অধ্যায়ের লাস্ট প্রশ্ন যে ধূমপায়ীর ফুসফুসের এক্সরেতে কোনটি দেখা যায়? ধূমপায়ীর ফুসফুসের এক্সরেতে অনেক কিছু দেখা যাবে। শালায় ধূমপান করছে ওর ফুসফুসে অনেক কিছু দেখা যাবে। তো ইডেমা কথাটা বইয়ে বলা থাকলেও ইডেমা এক্সরেতে কি কোনটি দেখা যায়? ধূমপায়ীর ফুসফুসের এক্সরেতে বইয়ে বলা আছে ইডেমা দেখা যায়।
ইডিমাটা কিন্তু হচ্ছে টার্মিনোলজিগত তোমার একটা ভিন্নতা হবে। ইডিমাটা হয় কিন্তু হচ্ছে পেটে, ইডিমাটা হয় হচ্ছে শরীরে পানি আসলে সেটাকে ইডেমা বলি, শরীরে পানি আসলে, শরীরে পানি আসলে ইডেমা বলি। ফুসফুসে পানি আসলে বলি এটাকে ইফিউশন। ফুসফুসে পানি আসলে সেটাকে কি বলি আমরা? ইফিউশন, প্লুরাল ইফিউশন, প্লুরাল ইফিউশন। এমফাইসিমা এটা এক্সরে তে বোঝা যাবে, ফাইব্রোসিসটা এক্সরে তে বোঝা যায় না, তাহলে এমফাইসিমাটা উত্তর হবে। এমফাইসিমাটা হচ্ছে অ্যালভিওলাস গুলো ফুলে ফাঁকা স্থান তৈরি হয়ে যায়। ধূমপায়ীর ফুসফুস অধূমপায়ীর ফুসফুসের পার্থক্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ ধূমপায়ী এবং অধূমপায়ীর ফুসফুস থেকে প্রশ্ন আসতে পারে। ধূমপায়ীর ফুসফুসটার এক্সরে কাল, অধূমপায়ীর ফুসফুসের এক্সরে সুষম কালো হয়। ধূমপায়ীর ফুসফুসের কিছু জায়গায় কালো, কিছু জায়গায় সাদা, ফাঁকা ফাঁকা স্থানে এমফাইসিমা দেখা যায়। ক্যান্সার হতে পারে, সেখানে সাদা আঁশের মতো অংশ দেখা যেতে পারে আমাদের ধূমপায়ীর ফুসফুসের মধ্যে। দুইটা টার্মিনোলজি তোমাকে মনে রাখতে হবে, একটা হচ্ছে সিওপিডি, সিওপিডির টার্মিনোলজিটা পরীক্ষায় আসতে পারে, এটার নাম হচ্ছে ক্রনিক অবস্ট্রাকটিভ ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, এটা হচ্ছে যে আমাদের সিওপিডি। আর এটা হচ্ছে সিপিআর, সিপিআর হচ্ছে কার্ডিও পালমোনারি রিসাসিটেশন, কার্ডিও পালমোনারি রিসাসিটেশন, এটার নাম কি? এটার নাম হচ্ছে সিপিআর। ভেরি গুড। এবং হচ্ছে তোমাকে কার্বন ডাই অক্সাইড পরিবহনটার রিলেটেড এমসিকিউ আমি এখানে দেই নাই, জাস্ট একটু বলে রাখি। কার্বন ডাই অক্সাইড পরিবহন 5% হয় হচ্ছে বাইকার্বনেট রূপে, 5% হয় বাইকার্বনেট রূপে। আমাদের হচ্ছে 27% হয় কি রূপে? 27% হয় হচ্ছে কার্বোমিনো যৌগ রূপে, কার্বোমিনো যৌগ রূপে। আর হচ্ছে যে আমাদের এই 65% হয় হচ্ছে কার্বনিক, 65% হয় হচ্ছে বাইকার্বনেট যৌগ রূপে, বাইকার্বনেট যৌগ রূপে, কার্বনিক অ্যাসিড রূপে প্লাজমাতে। আমাদের হচ্ছে যে এই ফুসফুস মানে শ্বসন ও শ্বাসক্রিয়া, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। এই রিলেটেড প্রশ্নগুলা কিন্তু আমরা জেনে নিলাম, এই প্রশ্নগুলা কিন্তু গুরুত্বপূর্ণ। কিন্তু মূল বইয়ের বিকল্প নিয়ে আবারও বলছি, নেক্সট আমরা এরপর আমরা দেখবো বর্জ্য নিষ্কাশন অধ্যায়টা। তো আমরা এখন পড়বো হচ্ছে যে আমাদের রেচন ক্রিয়া যেটা আছে, দ্যাট মিনস এখানে বৃক্ক বা কিডনি নিয়ে কথাবার্তা বলা আছে। তো দেখো যে আমাদের জিজ্ঞেস করছে দেহের মাস্টার কেমিস্ট কে? মাস্টার কেমিস্ট বললে হচ্ছে বৃক্ক। আর হচ্ছে যকৃৎ হচ্ছে আমাদের হচ্ছে কোষ রসায়নগার, আমাদের দেহে হচ্ছে রসায়নগার বা ইংরেজিতে হচ্ছে কেমিক্যাল ল্যাবরেটরি বলা হয় যকৃৎকে। প্লীহা তো আমরা জানি ফিল্টার, আমাদের ব্লাড ফিল্টার করে, কবরস্থান হিসেবে কাজ করে। প্লীহা তো হচ্ছে ওই টাইপের আমাদের জিনিস। তারপর আসলে যে দেখো আমাদের হচ্ছে রেনাল পিরামিডের সংখ্যা কত। দেখো আমাদের যে বৃক্ক আছে, আমাদের যে হচ্ছে কিডনি আছে, আমাদের যে বৃক্ক আছে, আমাদের যে কিডনি আছে, এই বৃক্ক বা কিডনির মধ্যে হচ্ছে যে আমরা কি কি অংশ দেখতে পাই, বৃক্ক বা কিডনির মধ্যে কি কি অংশ দেখতে পাই। বাইরের অংশকে বলি হচ্ছে যে কর্টেক্স, রেনাল কর্টেক্স। ভেতরের অংশকে কি বলি আমরা? ভেতরের অংশকে বলি হচ্ছে রেনাল মেডুলা। এই যে মেডুলা আছে, মেডুলার মধ্যে আমাদের রেনাল পিরামিড পাওয়া যায়। রেনাল পিরামিডের সংখ্যা হচ্ছে 8 থেকে 18টা। রেনাল পিরামিডের সংখ্যা হচ্ছে কত? আমাদের 8 থেকে 18টা হচ্ছে যে রেনাল পিরামিড থাকে। 8 থেকে 18টা হচ্ছে কি থাকে? 8 থেকে 18টা হচ্ছে আমাদের রেনাল পিরামিড থাকে। এই রেনাল পিরামিডের পর এই যে জায়গাটা, এই জায়গাটাকে বলা হয় হচ্ছে পেলভিস। এই জায়গাটাকে কি বলে? পেলভিস বলি, পেলভিস। তাহলে কর্টেক্স, মেডুলা এবং হচ্ছে পেলভিস, কর্টেক্স, মেডুলা এবং হচ্ছে কি আমাদের পেলভিস। এই কয়টা জায়গা হচ্ছে যে আমরা কোথায় দেখতে পাবো? এই কয়টা জায়গা হচ্ছে আমরা বৃক্ক বা হচ্ছে কিডনিতে দেখতে পাবো। এরপর হচ্ছে যে খেয়াল করো যে বৃক্কের অবতল অংশের ভাঁজকে কি বলা হয়? বৃক্কের মধ্যে হচ্ছে যে আমাদের দুইটা অংশ জিনিস আছে। একটা হচ্ছে যে বৃত্তের অবতল অংশের ভাঁজকে বলি আমরা পেলভিস। বৃক্কের অবতল অংশের ভাঁজটাকে কি বলি? পেলভিস। এই যে বৃক্কের মধ্যে এই যে জায়গাটা অবতল অংশের ভাঁজ করা যে অংশটা, এটাকে পেলভিস। এই যে বৃক্কের মধ্যে এই যে দেখো এরকম একটা গেটের মতো অংশ আছে, এটা হচ্ছে বৃক্কের গেট বা হাইলাম। এই হাইলাম হচ্ছে গেট, এটা কিন্তু ফুসফুসের ভেতরে থাকে। এই হাইলামটা কিন্তু ফুসফুসের ভেতরে থাকে। হাইলাম মানে হচ্ছে গেট। হাইলাম দিয়ে কিছু জিনিস প্রবেশ করে। ফুসফুসের হাইলাম দিয়ে কি প্রবেশ করে আর ফুসফুসের হাইলাম দিয়ে কি বের হয়, এই দুইটা কমেন্টে আমাকে জানাও। আমি তোমাকে কিডনির হাইলাম দিয়ে কি প্রবেশ
প্রবেশ করে কিডনি হাইলাম দিয়ে কি বের হয় সেটা জানাচ্ছি। বের হয় হচ্ছে আমাদের এই যে পেলভিস, এই যে আমাদের এই জায়গা দিয়ে কি বের হয় আমাদের, এই জায়গা দিয়ে বের হয় হচ্ছে এখান থেকে শুরু হয় হচ্ছে ইউরেটার, ইউরেটার, ইউরেটার বা বৃক্কীয় নালিকা, ইউরেটার, ইউরেটার, ইউরেটার আমাদের হচ্ছে যে বের হয়। আরেকটা জিনিস বের হয় হচ্ছে স্নায়ু, বের হয় হচ্ছে ইউরেটার, ইউরেটার বের হয়, প্রবেশ করে হচ্ছে যে রেনাল ধমনী, রেনাল ধমনী এবং স্নায়ু, এটা হচ্ছে প্রবেশ করে ইউরেটার এবং হচ্ছে রেনাল শিরা, এটা হচ্ছে বের হয়, ইউরেটার এবং রেনাল শিরা এটা হচ্ছে বের হয়। তাহলে হচ্ছে খেয়াল করো যে রেনাল ধমনী এবং স্নায়ু আর এটা হচ্ছে ইউরেটার এবং রেনাল শিরা, এই দুইটা বের হয়। তাহলে প্রবেশ করে কে, বের হয় কে, এই দুইটা জিনিস কিন্তু আমরা দেখে ফেলতে পারলাম। আর হচ্ছে আমাদের ফুসফুস দিয়ে কে প্রবেশ করে, ফুসফুসে আইলাম দিয়ে কে বেরোয় বলো তো, ফুসফুসে আইলাম দিয়ে যা প্রবেশ করে যা বের হয় সবগুলাকে একত্রে কিন্তু পালমোনারি রুট বা ফুসফুসীয় মূল বলা হয়। বৃক্কের অবতল অংশে ভালো শিখে ফেলছি। বৃক্কের কর্টেক্সে কোনটি থাকে না, বৃক্কের কর্টেক্সে কোনটি থাকে না? আমরা জানি যে নেফ্রন যে আছে, এই নেফ্রনের মধ্যে হচ্ছে যে আমাদের দুইটা জিনিস আছে। নেফ্রনটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। নেফ্রনের এই অংশটাকে বলি হচ্ছে বাউমেন্স ক্যাপসুল, নেফ্রনের এই অংশটাকে বলি বাউমেন্স ক্যাপসুল। এইটা একটা হচ্ছে সরলীকৃত চিত্র, এটা কিন্তু নেফ্রনের আসল চিত্র না। এই যে জিনিসটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় হচ্ছে বোমেন্স ক্যাপসুল, এটাকে কি বলা হয়, বোমেন্স ক্যাপসুল, বোমেন্স ক্যাপসুল, বোমেন্স ক্যাপসুল বলি। এই বোমেন্স ক্যাপসুলের উপরে থাকে হচ্ছে যে আমাদের বৃক্কীয় জালিকা, বোমেন্স ক্যাপসুলের ঠিক উপরে কি থাকে, বোমেন্স ক্যাপসুলের উপরে হচ্ছে যে আমাদের কি থাকে, বোমেন্স ক্যাপসুলের উপরে থাকে হচ্ছে আমাদের দুইটা ধমনিকা, একটা হচ্ছে অ্যাফারেন্ট আর্টারিওল আর একটা হচ্ছে ইফারেন্ট আর্টারিওল। এটাকে বলি হচ্ছে অ্যাফারেন্ট আর্টারিওল, অ্যাফারেন্ট আর্টারিওল, অ্যাফারেন্ট, অ্যাফারেন্ট আর্টারিওল, অ্যাফারেন্ট আর্টারিওল, অ্যাফারেন্ট আর্টারিওল। আর এটাকে কি বলি আমরা, ইফারেন্ট আর্টারিওল, ইফারেন্ট আর্টারিওল, অ্যাফারেন্ট আর্টারিওল আর একটা হচ্ছে ইফারেন্ট আর্টারিওল, এফারেন্ট আর্টারিওল। আর এই যে জায়গাটায় আমরা কি দেখতে পাই, এই জায়গাটায় হচ্ছে যে আমরা এই অংশটার নাম হচ্ছে গ্লোমেরুলাস, এই অংশটার নাম কি, এই অংশটার নাম হচ্ছে গ্লোমেরুলাস, এই অংশটার নাম হচ্ছে গ্লোমেরুলাস, 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 এই অংশটার নাম হচ্ছে গ্লোমেরুলাস। এখন হচ্ছে যে আমাদের এইটা হচ্ছে নিকটবর্তী প্যাচানোনালিকা, নিকটবর্তী প্যাচানোনালিকা বা প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল, নিকটবর্তী প্যাচানোনালিকা, নিকটবর্তী প্যাচানোনালিকা, নিকটবর্তী প্যাচানোনালিকা বা প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল বা পিসিটি। এটা নিচের দিকে নামে, এটার নাম হচ্ছে যে লুপ অফ হেনলি। এটার নাম কি, এটার নাম হচ্ছে লুপ অফ হেনলি। এটার নাম কি, এটার নাম হচ্ছে আমাদের লুপ অফ হেনলি। পরীক্ষা এমসিকিউতে আসে লুপ অফ হেনলি কই থাকে, লুপ অফ হেনলি হচ্ছে বৃক্কের নেফ্রনের একটা অংশ। এটা হচ্ছে দূরবর্তী প্যাচানোনালিকা, এটা কি আমাদের, এটা হচ্ছে দূরবর্তী প্যাচানোনালিকা, এটা হচ্ছে দূরবর্তী প্যাচানোনালিকা, দূরবর্তী প্যাচানোনালিকা, দূরবর্তী প্যাচানোনালিকা। এবং এই যে জায়গাটা এখানে হচ্ছে যে আমাদের এই সংগ্রাহ নালিকা, এটার নাম কি, এটার নাম হচ্ছে সংগ্রাহী নালিকা, এটার নাম কি, এটার নাম হচ্ছে সংগ্রাহী নালিকা, এটার নাম হচ্ছে সংগ্রাহী নালিকা, সংগ্রাহী নালিকা, এটার নাম কি, সংগ্রাহী নালিকা। সো হচ্ছে যে আমাদের খেয়াল করে দেখো, নিকটবর্তী প্যাচানোনালিকা, দূরবর্তী প্যাচানোনালিকা, লুপ অফ হেনলি, সংগ্রহ নালিকা, এগুলা দেখতে পাচ্ছি। এখন এর মধ্যে আমাদের হচ্ছে যে কর্টেক্স এবং মেডুলায় কে কে থাকে। দেখো আমাদের হচ্ছে যে এই ডট 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 উপরের অংশটা হচ্ছে কর্টেক্সে চলে যায় আর নিচের অংশটাতে মেডুলা থাকে। মেডুলাতে খুব কম অংশ থাকে, মেডুলাতে লুপ অফ হেনলি থাকে আর হচ্ছে সংগ্রহ নালিকার কিছু অংশ থাকে। তো কর্টেক্সে থাকে না কোনটা আমাদের, কর্টেক্সে থাকে না আমাদের কোনটা, কর্টেক্সে থাকে না আমাদের কোনটা, আমাদের বৃক্কের কর্টেক্সে কোনটি থাকে না, বোমেন্স ক্যাপসুল কর্টেক্সের অংশ, গ্লোমেরুলাস কর্টেক্সের অংশ, নিকটবর্তী প্যাচানোনালিকা কর্টেক্সের অংশ, দূরবর্তী প্যাচানোনালিকা কর্টেক্সের অংশ, লুপ অফ হেনলি মেডুলা, সংগ্রহ নালিকা কর্টেক্স মেডুলা দুটো মিলে থাকে। তাহলে হচ্ছে আমাদের এই সংগ্রহ নালিকাটা হচ্ছে যে কর্টেক্সে থাকে না। তারপর খেয়াল করো কোনটি মানবদের রেচনতন্ত্রের অংশ নয়, মানবদের রেচনতন্ত্রের অংশ নয় কোনটা, আমাদের রেচনতন্ত্রের অংশ নয় কোনটা, এই মালপিজিয়ান বডি রেচনতন্ত্রের অংশ, বোমেন্স ক্যাপসুল রেচনতন্ত্রের অংশ, গ্লোমেরুলাস রেচনতন্ত্রের অংশ। বোমেন্স ক্যাপসুল এবং গ্লোমেরুলাসকে একসাথে ম্যালপিজিয়ান বডি বলা হয়, একসাথে কি বলা হয়, ম্যালপিজিয়ান বডি, একসাথে কি বলি, ম্যালপিজিয়ান বডি। সো ম্যালপিজিয়ান নালিকাটা মানুষের রেচনতন্ত্রের অংশ না, এটা ঘাসফড়িং এর রেচনতন্ত্রের অংশ। আমাদের মানুষের রেচনতন্ত্রের মধ্যে থাকে একটা কিডনি, কিডনি থেকে নামে বৃক্ক, বৃক্ক থেকে একটা বৃক্কীয় নালিকা বা ইউরেটার নামে, ইউরেটার দুইটা উন্মুক্ত হয় মূত্রথলিতে, মূত্রথলি থেকে বের হয় মূত্র নালী। এই হচ্ছে যে আমাদের মূল কথাবার্তা। তারপর আসো যে আমাদের হচ্ছে সুপারফিশিয়াল কর্টেক্সে নেফ্রনের কত, সুপারফিশিয়াল কর্টেক্সে নেফ্রনের কত শতাংশ থাকে। দেখো আগে বইয়ের মধ্যে ছিল যে নেফ্রন 3 প্রকার, নেফ্রন কয় প্রকার ছিল, আগে বইগুলোর মধ্যে ছিল নেফ্রন 3 প্রকার, এখনকার বইয়ে বলছে নেফ্রন হচ্ছে কয় প্রকার, 2 প্রকার। তো সুপারফিশিয়াল কর্টিক্যাল নেফ্রন আর মিড কর্টিক্যাল নেফ্রন, দুইটা টাইপের নেফ্রন হচ্ছে কিন্তু দেখতে পাবা। সুপারফিশিয়াল কর্টিক্যাল নেফ্রন হচ্ছে যে আমাদের 85%,
আর জাক্সটা মেডুলারি নেফ্রন 15% হবে হচ্ছে, আর 15% হবে জাক্সটা মেডুলারি নেফ্রন। সুপারফিশিয়াল কর্টিক্যালি নেফ্রন আর এটা হচ্ছে জাক্সটা মেডুলারি নেফ্রন, 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 জাক্সটা মেডুলারি হচ্ছে নেফ্রন। তারপর হচ্ছে খেয়াল করো যে আমাদের নেক্সট কথা হচ্ছে যে নেক্সট কথা রেনিন কোথায় তৈরি হয়, রেনিন কোথায় তৈরি হবে। এই যে রেনিন আছে সেই রেনিন কোথায় তৈরি হবে, রেনিনটা তৈরি হয় বৃক্কে। রেনিনটা কোথায় তৈরি হয়, রেনিনটা তৈরি হয় বৃক্কে। এই রেনিনটা আমাদের কি করে, এই যে রেনিন বৃক্কে যে রেনিন তৈরি হয় একটা রেনিন, এই রেনিনটা হচ্ছে অ্যাঞ্জিওটেনসিনোজেনকে অ্যাঞ্জিওটেনসিনে কনভার্ট করে। অ্যাঞ্জিওটেনসিনোজেন, 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 এই অ্যাঞ্জিওটেনসিনোজেনকে অ্যাঞ্জিওটেনসিনে রূপান্তর করে, অ্যাঞ্জিওটেনসিনে রূপান্তর করে, অ্যাঞ্জিওটেনসিনে রূপান্তর করে, অ্যাঞ্জিওটেনসিনোজেনকে অ্যাঞ্জিওটেনসিনে রূপান্তর করে, অ্যাঞ্জিওটেনসিনোজেনকে অ্যাঞ্জিওটেনসিনে রূপান্তর করে কে, এই রেনিন। নিচে কোন হরমোনটি কিডনি থেকে খরিত হয়, কিডনি থেকে রেনিন যেটা খরিত হয় এটা হরমোন না এবং এনজাইম উভয় হিসেবে কাজ করতে পারে। বিজ্ঞানীরা এখনো এর মধ্যে কনফিউজ এটা হরমোন না এনজাইম, কিন্তু হচ্ছে যে আমাদের হরমোন হিসেবে কিডনি থেকে বের হয় এরিথ্রোপয়েটিন, যেটা হচ্ছে যে আমাদের বোন ম্যারোর উপর ক্রিয়া করে, 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 বোন ম্যারোর উপর ক্রিয়া করে আমাদের হচ্ছে যে আরবিসির সংখ্যা বাড়ায়, বোন ম্যারোর উপর ক্রিয়া করে আরবিসি এর সংখ্যা বাড়ায়, বোন ম্যারোর উপর ক্রিয়া করে আরবিসির সংখ্যা কি করে, আরবিসির সংখ্যা হচ্ছে বাড়ায়, আরবিসির সংখ্যা হচ্ছে বাড়ায়। কোনটি স্কোয়ামাস এপিথেলিয়াম দ্বারা তৈরি, আমাদের হচ্ছে এই যে বোমেন্স ক্যাপসুল আছে, এই যে আমাদের বোমেন্স ক্যাপসুল, এই বোমেন্স ক্যাপসুলের মধ্যে এই লেয়ারটাকে বলা হয় প্যারাইটাল স্তর, প্যারাইটাল লেয়ার, প্যারাইটাল লেয়ার। আর ভেতরে এই লেয়ারটাকে বলা হয় হচ্ছে ভিসেরাল লেয়ার, ভিসেরাল লেয়ার, প্যারাইটাল লেয়ার আর ভিসেরাল লেয়ার। এই যে প্যারাইটাল লেয়ার আছে, প্যারাইটাল লেয়ারের মধ্যে আমরা কি দেখতে পাই, প্যারাইটাল লেয়ারের মধ্যে হচ্ছে আমরা স্কোয়ামাস এপিথেলিয়াম দেখতে পাই। প্যারাইটাল লেয়ারে কি দেখতে পাই, প্যারাইটাল লেয়ারে আমাদের হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াম দেখতে পাই, স্কোয়ামাস এপিথেলিয়াম দেখতে পাই, স্কোয়ামাস এপিথেলিয়াম, স্কোয়ামাস এপিথেলিয়াম দেখতে পাই। আর এই যে আমাদের ভিসেরাল, এখানে আমাদের এরকম স্কোয়ামাস এপিথেলিয়াম গুলো চেঞ্জ হয়ে লম্বা লম্বা আঙ্গুলের মতো তৈরি করে, এটাকে বলি পোডোসাইট। তাহলে স্কোয়ামাস এপিথেলিয়াম আমি কোথায় দেখতে পাবো, স্কোয়ামাস এপিথেলিয়ামটা আমি দেখতে পাবো কিন্তু হচ্ছে এই বাউমেন্স ক্যাপসুলে স্কোয়ামাস এপিথেলিয়াম দেখতে পাবো। অন্যান্য জায়গায় আমাদের হচ্ছে বৃক্কের অন্যান্য জায়গায় ট্রানজিশনাল এপিথেলিয়াম থাকে। আমাদের দেখো কোন স্তরে পোডোসাইট থাকে, এই যে পড়ে আসলাম কোন স্তরে থাকে, এটার উত্তর দাও, এটার উত্তর দাও। 1 2 3 4 5 সেকেন্ড সময় দিয়ে ফেলছি, এবার আমি বলে দিচ্ছি ভিসেরাল স্তরে হচ্ছে আমাদের থাকে। মাইক্রোভিলাই কোথায় দেখা যায়, মাইক্রোভিলাই প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল বা নিকটবর্তী প্যাচারনালিকায় আমাদের হচ্ছে যে মাইক্রোভিলাই থাকে। এই জন্য এই মাইক্রোভিলাইয়ের মধ্যে আমাদের অধিক পূর্ণ শোষণ হয়। এই মাইক্রোভিলাইয়ের মধ্যে আমাদের নির্বাচনমূলক পূর্ণ শোষণ ঘটে। কি ঘটে আমাদের মাইক্রোভিলাইয়ে, মাইক্রোভিলাইয়ে হচ্ছে আমাদের নির্বাচনমূলক পূর্ণ শোষণ, নির্বাচনমূলক পূর্ণ শোষণ বা সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন, নির্বাচনমূলক পূর্ণ শোষণ বা ইংরেজিতে বলা হয় হচ্ছে সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন, সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন, সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন হচ্ছে ঘটে। নির্বাচনমূলক পূর্ণ শোষণ বা সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন হচ্ছে ঘটে এই জায়গায়। তারা ডাক্ট অফ বেলনি গঠন করে। ডাক্ট অফ বেলনি হচ্ছে এই সংগ্রহ নালিকাগুলা মিলিত হয়ে 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 আমাদের ডাক্ট অফ বেলিনি গঠন করে। সংগ্রাহী নালিকাগুলো মিলিত হয়ে হয়ে কি তৈরি করে, ডাক্ট অফ বেলিনি তৈরি করে। নিচের কোন প্রক্রিয়াটি বৃক্কে হয়, বৃক্কের মধ্যে আমাদের কোনটা হয়, বৃক্কে গ্লাইকোলাইসিস, লাইপোলাইসিস, লাইপোজেনেসিস, গ্লুকোনিওজেনেসিস। গ্লুকোনিওজেনেসিস মানে কি, নন কার্বোহাইড্রেট উৎস থেকে গ্লুকোজ তৈরির প্রক্রিয়াকে বলা হয় গ্লুকোনিওজেনেসিস। এই গ্লুকোনিওজেনেসিস যকৃতে হয় 80%, বৃক্কে হয় হচ্ছে কত পার্সেন্ট, বৃক্কে হয় হচ্ছে 20%, বৃক্কে হয় কত পার্সেন্ট, 20%। অর্নিথিন চক্র কোথায় হয়, অর্নিথিন চক্র, অর্নিথিন চক্র কোথায় হয়, অর্নিথিন চক্র হচ্ছে যে আমাদের কিডনি, যকৃৎ, প্লীহা, অগ্নাশয়। কোন জায়গায় অর্নিথিন চক্র হবে, এই যে বৃক্ক আছে এই বৃক্কে অর্নিথিন চক্র হবে। অর্নিথিন চক্রেতে কি হয়, ইউরিয়া তৈরি হয়, এই জন্য এটাকে কি বলি, ইউরিয়া চক্র বলতে পারি। এই জন্য এখানে কি বলি, ইউরিয়া চক্র বলতে পারি। নিচের কোনটি বৃক্কে ফিল্ট্রেশন হয় না, বৃক্ক দুইটা জিনিস ফিল্টার করে না, একটা হচ্ছে রক্তকণিকা আর একটা হচ্ছে প্লাজমা প্রোটিন। তাহলে প্রোটিন এবং রক্তকণিকা এই দুইটা জিনিস বৃক্ক বা কিডনি ফিল্টার করে না।
কিডনির ফিল্টারকে বলা হয় আলট্রা ফিল্ট্রেশন বা অতি সূক্ষ্ম ছাকন। কিডনির ফিল্ট্রেশনকে কি বলে? আলট্রা ফিল্ট্রেশন বা অতি সূক্ষ্ম ছাকন। আলট্রা ফিল্ট্রেশন বা অতি সূক্ষ্ম ছাকন। আলট্রা ফিল্ট্রেশন বা অতি সূক্ষ্ম ছাকন। এই যে আলট্রা ফিল্ট্রেশন বা অতি সূক্ষ্ম ছাকন আছে, এই আলট্রা ফিল্ট্রেশন বা অতি সূক্ষ্ম ছাকন থেকে ছাকনটা হয় কোথায়? আমাদের হচ্ছে বোমেন্স ক্যাপসুল এবং গ্লোমেরুলাস, এই দুইটা জায়গায় একসাথে হয়। এই জন্য আমরা বলতে পারি মালপিজিয়ান বডি বা রেনাল কর্পাসল। মালপিজিয়ান বডি বা এটাকে কি বলা হয়? রেনাল কর্পাসল। মালপিজিয়ান বডি বা এটাকে কি বলি? রেনাল কর্পাসলে আলট্রা ফিল্ট্রেশন বা অতি সূক্ষ্ম ছাকন ঘটে। এই প্রশ্নের উত্তর দাও যে আমাদের মূত্রের পরিমাণ, এই যে মূত্র আছে তার পরিমাণ স্বাভাবিকের চেয়ে কত বেশি হলে পলিউরিয়া বলি? 2.5 লিটারের বেশি হলে আমরা এটাকে পলিউরিয়া বলি। কারণ স্বাভাবিক মূত্র আমরা বলি হচ্ছে আমরা 500 থেকে 2500 লিটার, এটাকে বলি হচ্ছে আমরা মিলিলিটার, এটাকে বলি হচ্ছে আমরা স্বাভাবিক। আমরা হচ্ছে এই পলিউরিয়া তো এই 2500 বেশি চলে গেলে, 2500 ml এর বেশি চলে গেলে পলিউরিয়া, 2500 ml এর বেশি চলে গেলে পলিউরিয়া, 500 নিচে যদি চলে যায়, 400 ml এর নিচে চলে গেলে অ্যানিউরিয়া। যে কোনো অ্যানিউরিয়া, কোনো মূত্রই বেরোচ্ছে না। নিচের কোনটি মূত্রে পাওয়া যায় না? নিচের কোনটা মূত্রে পাওয়া যায় না? কোনটা আমি মূত্রে পাবো না? ক্রিয়েটিনিন, এটা মূত্রে পাওয়া যায়। ইউরিনোট মূত্রে পাওয়া যায়। ইউরোক্রোম মূত্রে পাওয়া যায়। বিলিরুবিন মূত্রে পাওয়া যায়। ক্রিয়েটিনিন যায় না কোনটা? বিলিরুবিন তো মূত্রে অল্প একটু হালকা বিলিরুবিনের থাকে। ইউরিনোটটা তো হচ্ছে গন্ধের জন্য দায়ী। ইউরিনোটটা কিসের জন্য দায়ী? মূত্রে গন্ধের জন্য দায়ী। আমি তো এটা পারতেছি না, তোমরাই বলো। বিলিরুবিন না, বিলিরুবিনটা স্বাভাবিক অবস্থায় পাওয়া যাবে না। স্বাভাবিক অবস্থায় বিলিরুবিন পাওয়া যাবে না। বিলিরুবিনটা বেসিক্যালি ইউরোবিলিনোজেন রূপে বের হয়। ইউরিবিলিনোজেন, ডিরেক্ট বিলিরুবিন এই জায়গা দিয়ে বের হয় না, ইউরিবিলিনোজেন নামে বের হয়। বৃক্কে পাথর সৃষ্টির জন্য দায়ী হচ্ছে ইউরিক অ্যাসিড। ইউরিক অ্যাসিড হচ্ছে আমাদের পিউরিন বিপাকের ফলে তৈরি হয়। কি বিপাকের ফলে তৈরি হয়? পিউরিন বিপাকের ফলে তৈরি হয়। পিউরিন বিপাকের ফলে তৈরি হয়। পিউরিন বিপাকের ফলে তৈরি। পিউরিন বিপাকের ফলে তৈরি। পিউরিন বিপাকের ফলে তৈরি হয়। পিউরিন বিপাকের ফলে তৈরি হয় যেটা, সেটাকে আমরা কি বলি? সেটাকে বলি হচ্ছে আমরা ইউরিক অ্যাসিড। পিউরিন বিপাকের ফলে কি তৈরি হয়? ইউরিক অ্যাসিড তৈরি হয়। মূত্রের ঝাঁঝালো গন্ধের কারণ কি? মূত্রের ঝাঁঝালো গন্ধের কারণ মূত্রের মধ্যে কি আছে? এই ইউরোক্রোম। ইউরোক্রোমের কারণে হচ্ছে মূত্রটা হয় খড়বর্ণ। এই ইউরিনোডের উপস্থিতির কারণে মূত্রটা কি হয়ে যায়? ইউরিনোডের উপস্থিতির কারণে মূত্রের ঝাঁঝালো গন্ধ পাওয়া যায়। মূত্রের গড় পিএইচ কত বলতো? মূত্রের গড় পিএইচ হচ্ছে 7 এর নিচে 6.5। মূত্রের গড় পিএইচ হচ্ছে 7 এর নিচে 6.5 হচ্ছে মূত্রের গড় পিএইচ। তারপর হচ্ছে এই চ্যাপ্টার থেকে দিলে এই টাইপের প্রশ্ন দেওয়ার চান্সই বেশি। অসমো রিসেপ্টর কোথায় থাকে? আমাদের বডিতে 3 টাইপের রিসেপ্টর থাকে, কেমো রিসেপ্টর, ব্যারো রিসেপ্টর, অসমো রিসেপ্টর। কেমো রিসেপ্টরটা তো হচ্ছে কেমিক্যাল উদ্দীপনার সাথে জড়িত, এটা ফুসফুস বা শ্বসন ক্রিয়ায় জড়িত। ব্যারো রিসেপ্টরটা রক্তচাপের সাথে জড়িত। এখানে হচ্ছে আমাদের অসমো রিসেপ্টর, এটা হচ্ছে আমাদের অসমোলারিটি রেগুলেশনের সাথে জড়িত, এটা কিডনির সাথে জড়িত। এই কিডনির সাথে জড়িত, বাট অবস্থিত কোথায়? অবস্থান তো এর হাইপোথ্যালামাসে। অবস্থান কোথায়? অবস্থানের হাইপোথ্যালামাসে। কোন হরমোন পানির পূর্ণ শোষণ নিয়ন্ত্রণ করে? পানির পূর্ণ শোষণ নিয়ন্ত্রণ করে যে কতটুকু পানি পূর্ণ শোষিত হবে, কখন বেশি হবে, কখন কম হবে, এটা নিয়ন্ত্রণ করে এডিএইচ বা অ্যান্টিডায়োটিক হরমোন বা ভ্যাসোপ্রেসিন। এডিএইচ বা অ্যান্টিডায়োটিক হরমোন বা এটাকে কি বলি আমরা? ভ্যাসোপ্রেসিন বলি। এটাকে কি বলি আমরা? এটাকে বলি হচ্ছে ভ্যাসোপ্রেসিন। এটাকে কি বলি আমরা? ভ্যাসোপ্রেসিন বলি। পটাশিয়ামের ভারসাম্য নিয়ন্ত্রণ করে কোন হরমোন? পটাশিয়াম যে আছে, পটাশিয়াম আয়ন যে আছে, সেই পটাশিয়াম আয়নের ভারসাম্য রক্ষা করে আমাদের বডিতে কোন হরমোন? আমাদের পটাশিয়াম না, শুধু সোডিয়াম পটাশিয়াম দুইটারই ভারসাম্য রক্ষা করার জন্য আমাদের বডিতে যে হরমোনটা কাজ করে তার নাম অ্যালডোস্টেরন। অ্যালডোস্টেরন, তার নাম কি? তার নাম হচ্ছে অ্যালডোস্টেরন। তারপর দেখো, রেচন পদার্থ বৃদ্ধি পাওয়া কি বলা হয়? রেচন পদার্থ বেড়ে গেছে বডিতে, রেচন বজ্র বেড়ে গেছে, ইচ্ছা মতো রেচন বজ্র বডিতে, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো অ্যাজোটোমিয়া। কি বলবো? অ্যাজোটোমিয়া।
অ্যাজোটোমিয়া। মূত্রে গ্লুকোজ পাওয়া গেলে গ্লুকোসুরিয়া, বিলিরুবিন পাওয়া গেলে বিলিরুবিনোইউরিয়া, লিপিড পাওয়া গেলে লিপুরিয়া। বৃক্কের রোগ নির্ণয় নির্দেশক হচ্ছে ক্রিয়েটিনিন। এই ক্রিয়েটিনিনের মাত্রা বাড়া মানে কিডনিতে সমস্যা হয়ে গেছে। ক্রিয়েটিনিনকে বলা হয় বৃক্কের রোগ নির্ণয়ের নির্দেশক। আমাকে একটু কমেন্টে জানাবা যে পুরুষে ক্রিয়েটিনিনের মাত্রা কত আর স্ত্রীতে ক্রিয়েটিনিনের মাত্রা কত। পুরুষে ক্রিয়েটিনিনের মাত্রা কত, স্ত্রীতে ক্রিয়েটিনিনের মাত্রা কত। মহিলাদের ক্ষেত্রে ক্রিয়েটিনিনের পরিমাণ চলে আসছে। মহিলাদের ক্রিয়েটিনিনটা একটু কম থাকে, কারণ ক্রিয়েটিনিন এটা ক্রিয়েটিন নামক পেশি প্রোটিন থেকে তৈরি হয়। ফিমেলদের বডিতে পেশি প্রোটিন কম, তাই ক্রিয়েটিন ফিমেলদের বডিতে, ক্রিয়েটিনিন ফিমেলদের বডিতে কম। পুরুষের ক্ষেত্রে 0.6 থেকে 1.4 ক্রিয়েটিনিনের মাত্রা। কোন অঙ্গটা বিকল হলে এনিমিয়া দেখা দিতে পারে? কিডনি, কারণ কিডনি থেকে তৈরি হয় এরিথ্রোপয়েটিন। এরিথ্রোপয়েটিনটা আরবিসি তৈরির মূল উদ্দীপক। এরিথ্রোপয়েটিন নাই, আরবিসি তৈরি হচ্ছে কম, তখন আমাদের কি দেখা যাবে? এনিমিয়া দেখা যাবে। ডায়াবেটিক ইনসিপিডাস হয় আমাদের এডিএইচ হরমোনের অভাবে। এডিএইচ বা অ্যান্টিডায়াবেটিক হরমোন বা ভেসোপ্রেসিন। ডায়ালাইসিসের প্রকারভেদ দুই প্রকার, পেরিটোনিয়াল ডায়ালাইসিস আর একটা হচ্ছে হিমোডায়ালাইসিস। হিমোডায়ালাইসিস, পেরিটোনিয়াল ডায়ালাইসিস, কোনটা ভালো? আমাদের হিমোডায়ালাইসিসটা বেশি ভালো। পেরিটোনিয়ালটা পেরিটোনাইটিস নামক তীব্র কঠিন ইনফেকশন হওয়ার চান্স আছে, এবং এই ডায়ালাইসিস করার জন্য একটা ডায়ালাইসেট দরকার হয়। কি দরকার হয়? ডায়ালাইসেট দরকার হয়। বৃক্ক প্রতিস্থাপন করতে হয় কত ঘন্টার মধ্যে? বৃক্ক 48 আওয়ারের মধ্যে প্রতিস্থাপন করতে হবে, এবং গ্লুকোজের দ্রবণে এটাকে রাখতে হবে। গ্লুকোজের দ্রবণে এটাকে রাখতে হবে। গ্লুকোজ দ্রবণে হচ্ছে যেটাকে রাখতে হবে। আচ্ছা দেখো, এখন তাহলে আমাদের রেচন ও বর্জ্য নিষ্কাশন অধ্যায়টাও আমরা কিছুটা দেখাই দিলাম। এই অধ্যায়টা খুব ভালো করে কেউ পারো নাই, কয়েকটি ইনফরমেশন কিন্তু জানতে হবে। এবং আবারও বলি, মূল বই কিন্তু দেখতে হবে। দেখো, কত বছর বয়সে অস্থির ক্ষমতা সবচেয়ে বেশি থাকে? আমাদের প্রশ্ন চাইছে যে এটার উত্তর দাও। চলন এবং অঙ্গ চালন, এটা তো শর্ট সিলেবাসে আছে, খুব ভালো করে পারার কথা। আমাদের কত বছর বয়সে অস্থির ক্ষমতা সবচেয়ে বেশি থাকে? অস্থির সবচেয়ে বেশি স্ট্রং থাকে কত বছর বয়সে? 21 বছর বয়সে দেখা যায় অস্থিগুলার ক্ষমতাটা আমাদের সবচেয়ে বেশি থাকে। অস্থির কোন অংশ রোগ প্রতিরোধ ক্ষমতায় অংশ নেয়? অস্থির মধ্যে রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম থাকে, যেখান থেকে লিম্ফোসাইট তৈরি হয় এবং হচ্ছে এটা রোগ প্রতিরোধে অংশ নেয়। হ্যাবাসিয়ান তন্ত্রটা হচ্ছে নিরেট অস্থির একক। এই যে আমাদের নিরেট অস্থি আছে, সেই নিরেট অস্থির একক, নিরেট যে অস্থি আছে সেই নিরেট অস্থির একককে আমরা কি বলি? নিরেট অস্থির একককে বলি হচ্ছে আমরা হ্যাবাসিয়ান সিস্টেম। কোন হরমোন দেহের রক্তে চিনি ও চর্বির পরিমাণ নিয়ন্ত্রণ করে? কোন হরমোন দেহের রক্তে চিনি ও চর্বির পরিমাণ নিয়ন্ত্রণ করে? চিনি ও চর্বির পরিমাণ নিয়ন্ত্রণ করে কে? চিনি ও চর্বির পরিমাণ নিয়ন্ত্রণ করে অস্টিওক্যালসিন। কে নিয়ন্ত্রণ করে? অস্টিওক্যালসিন। অস্টিওক্যালসিন নামে যে আছে সে আমাদের হচ্ছে চিনির পরিমাণ নিয়ন্ত্রণ করে। তারপর দেখো, অস্থির সাথে অস্থি জোড়া লাগায় কে? একটা অস্থির সাথে অস্থি জোড়া লাগায় হচ্ছে লিগামেন্ট। আর হচ্ছে অস্থির সাথে আমাদের পেশির সংযোগ করে। অস্থির সাথে পেশির সংযোগ এটা করে কে? এটা করে হচ্ছে টেন্ডন। অস্থির সাথে পেশির সংযোগ করে কে? অস্থির সাথে পেশির সংযোগ করে হচ্ছে টেন্ডন। তারপর দেখো, মানব শিশু জন্মের সময় অস্থি থাকে কয়টা? মানব শিশু জন্মের সময় অস্থি আমাদের হচ্ছে, মানব শিশু জন্মের সময় অস্থি থাকে হচ্ছে 300টা। মানব শিশু জন্মের সময় অস্থি কয়টা থাকে? 300টা। আস্তে আস্তে কমতে কমতে কয়টা হয়? 206টা হয়। শিশুদের মস্তকে ফ্রন্টানেল কয়টা থাকে? ফ্রন্টানেল মানে হচ্ছে অস্থির মাঝে কিছু ফাঁকা জায়গা থাকে। এই যে এখানে বাচ্চা জন্মের পর দেখবা, ছোট বাচ্চা দেখলে নেক্সট থেকে মাথা এখানে দিয়ে দেবে, এখানে একটা ইন্দুরের মতো লাগে, ওইটা আসলে অস্থিটা জোড়া লাগেনি, ওইটা হচ্ছে যে আমাদের এই মস্তিষ্ক, বাচ্চাদের মস্তিষ্ক ফিল করে। ফ্রন্টানেল দেখা যায় বাচ্চাদের জন্মের সময় ফ্রন্টানেল থাকে কয়টা? 4টা। এটা একটা এক্সট্রা ইনফরমেশন। ফ্রন্টানেল কয়টা থাকে? ফ্রন্টানেল থাকে 4টা না 6টা। ফ্রন্টানেল কয়টা থাকে? ফ্রন্টানেল থাকে হচ্ছে 6টা। কয়টা ফ্রন্টানেল আছে? 6টা ফ্রন্টানেল আছে। কয়টা? 6টা ফ্রন্টানেল পাওয়া যায়। দেখো, নিচের কোনটি বিজোড় অস্থি? প্যারাইটাল, টেম্পোরাল, জাইগোমেটিক, অক্সিপিটাল। আমরা তো জানি হচ্ছে ফেনির পয়েন্ট ফ্রান্সে গেল, তাই না? ফেনির পয়েন্ট ফ্রান্সে গেল। ফেনির পয়েন্ট কোথায় গেছে? ফেনির পয়েন্ট, POET, পয়েন্ট ফ্রান্সে গেছে। ফেনির পয়েন্ট হচ্ছে কোথায় গেছে? ফ্রান্সে গেল। ফেনি দিয়ে কি আসে?
ছন্দ যে যার মতো পড়ছো মনে রাখতে পারো। ফেনি দিয়ে স্ফেনয়েড, পয়েটের পি দিয়ে প্যারাইটাল, ও দিয়ে অক্সিপিটাল, ই দিয়ে এথময়েড, টি দিয়ে টেম্পোরাল, ফ্রান্সে দিয়ে ফ্রন্টাল। পয়েটের পি আর টি এই দুইটা হচ্ছে জোর, আর বাকি সব ওই বিজোর। সো অক্সিপিটাল যে আছে, প্যারাইটাল আমাদের জোর, টেম্পোরাল আমাদের জোর, জাইগোমেটিক তো আমাদের হচ্ছে মুখমণ্ডলীয় অস্থি, মুখমণ্ডলীয় অস্থির মধ্যে ভন্ড আর মন্ড, ভোমার আর ম্যান্ডিবল বিজোর, আর বাকি সবাই হচ্ছে যে জোর। তাহলে জাইগোমেটিকও জোর, অক্সিপিটালটাই তাহলে আমাদের কি থাকতেছে, শুধু বিজোড় থাকতেছে। অক্সিপিটালে শুধু কি বিজোড় থাকতেছে। নিচের কোনটা বায়ুপূর্ণ অস্থি নয়? বায়ুপূর্ণ অস্থি হচ্ছে ফ্রন্টাল, স্ফেনয়েড, এই দুইটা হচ্ছে বায়ুপূর্ণ অস্থি। ম্যালিয়াস আর ম্যাক্সিলা এরা কিন্তু একজনও বায়ুপূর্ণ অস্থি না। ম্যালিয়াস এবং ম্যাক্সিলা এরা কিন্তু একজনও বায়ুপূর্ণ অস্থি না। আমাদের ম্যালিয়াস এবং ম্যাক্সিলা, ম্যাক্সিলার মধ্যে আমাদের আচ্ছা ম্যাক্সিলারি সাইনোসাইটিস তো ম্যাক্সিলারি বায়ুপূর্ণ অস্থি আমাদের। ম্যালিয়াসটা হচ্ছে আমাদের বায়ুপূর্ণ অস্থি না। ম্যালিয়াসটা কি একটা কর্ণাস্থি, কর্ণাস্থি। ম্যালিয়াসটা কি একটা, ম্যালিয়াসটা একটা কর্ণাস্থি, ম্যালিয়াসটা কি একটা কর্ণাস্থি। তারপর খেয়াল করে দেখো সামনে যদি যাই, আমাদের পুরুষের মেরুদণ্ডের দৈর্ঘ্য হচ্ছে 70 সেন্টিমিটার হচ্ছে পুরুষের মেরুদণ্ডের দৈর্ঘ্য, 60 সেন্টিমিটার হচ্ছে স্ত্রীর মেরুদণ্ডের দৈর্ঘ্য, 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 স্ত্রীর মেরুদণ্ডের দৈর্ঘ্য হচ্ছে কি আমাদের এই 60 সেন্টিমিটার। কশেরুকার সংখ্যা কয়টা? কশেরুকার সংখ্যা হচ্ছে 26টা। কশেরুকার সংখ্যা হচ্ছে 26টা। এর মধ্যে অস্থিখণ্ড কয়টা যদি বলে, মেরুদণ্ডে অস্থিখণ্ড কয়টা, তাহলে 33টা বলতে পারো, কিন্তু কশেরুকা বা ভার্টিব্রাটা বললে 26টা। প্রথম সার্ভাইকাল ভার্টিব্রাকে কি বলা হয়? সার্ভাইকাল ভার্টিব্রা আমাদের কয়টা আছে? আমাদের হচ্ছে যে কশেরুকার মধ্যে সার্ভাইকাল ভার্টিব্রা, সার্ভাইকাল ভার্টিব্রা বা এটাকে বলি গ্রীবাদেশীয় কশেরুকা। সার্ভাইকাল ভার্টিব্রা কয়টা? 7টা। সার্ভাইকাল বা গ্রীবাদেশীয় কশেরুকা। থোরাসিক, থোরাসিক ভার্টিব্রা বা বক্ষদেশীয় কশেরুকা কয়টা? 12টা। লাম্বার বা হচ্ছে যে আমাদের কটিদেশীয় কশেরুকা কয়টা? লাম্বার বা কটিদেশীয় কশেরুকা 5টা। আমাদের হচ্ছে স্যাক্রাম কয়টা? স্যাক্রাম ভার্টিব্রা হচ্ছে আমাদের একটা, কারণ স্যাক্রাল 5টা ছিল মিলে একটা হয়ে গেছে। কক্কিস, কক্কিস ভার্টিব্রা কয়টা? কক্কিস ভার্টিব্রা হচ্ছে আমাদের ছিল 4টা মিলে হয়ে গেছে একটা। তাহলে টোটাল কয়টা হইলো আমাদের? টোটাল হইলো 26টা। এর মধ্যে সার্ভাইকালের মধ্যে আমাদের ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রার নাম হচ্ছে কি? অ্যাটলাস। সেকেন্ড সার্ভাইকাল ভার্টিব্রার নাম কি? এক্সিস। সেকেন্ড সার্ভাইকাল ভার্টিব্রা, সেকেন্ড সার্ভাইকাল ভার্টিব্রা, সেকেন্ড সার্ভাইকাল ভার্টিব্রাকে বলি এক্সিস। আর 7 সার্ভাইকাল ভার্টিব্রাকে কি বলি? আমরা ঘাড় নিচু করলে 7 সার্ভাইকাল ভার্টিব্রা বোঝা যায়। তো 7 সার্ভাইকাল ভার্টিব্রার নাম হচ্ছে ভার্টিব্রাল প্রমিনেন্স। 7 সার্ভাইকাল ভার্টিব্রা এর নাম হচ্ছে ভার্টিব্রাল প্রমিনেন্স। এই 7 সার্ভাইকাল ভার্টিব্রার নাম হচ্ছে ভার্টিব্রাল প্রমিনেন্স, ভার্টিব্রাল প্রমিনেন্স। এই ফার্স্ট সার্ভাইকাল প্রমিনেন্স। সেকেন্ড সার্ভাইকাল ভার্টিব্রাতে একটা হচ্ছে যে আমাদের এই এক্সিস বলে, কারণ এর মধ্যে একটা প্রসেস আছে, তার নাম ওডনডয়েড প্রসেস। তার নাম কি? ওডনডয়েড প্রসেস। অ্যাটলাস যে আছে, অ্যাটলাসটার মধ্যে কিন্তু কোনো ভার্টিব্রাল বডি নাই, কোনো স্পাইনাস প্রসেস নাই, এর মধ্যে ট্রান্সভার্স প্রসেস আছে। ট্রান্সভার্স প্রসেসে ছিদ্র আছে, যার নাম ট্রান্সভার্স ফোরামেন। মানব শ্রবণাঙ্গকে সুরক্ষা দেয় কে? আমাদের শ্রবণাঙ্গ গুলা সব টেম্পোরাল অস্থির ভেতর, কর্ণাস্থি গুলাও সব টেম্পোরাল অস্থির মধ্যে। ফ্রন্টাল অস্থিটা আমাদের কপাল গঠন করে। ফ্রন্টাল অস্থি কি করে? কপাল গঠন করে। ফ্রন্টাল অস্থি কি করে? কপাল গঠন করে। কোন অস্থিটি ইউ বা ভি আকৃতির? এই যে ম্যান্ডিবল যে আছে, এই ম্যান্ডিবলটা হচ্ছে আমাদের ইউ বা ভি আকৃতির হয়। ম্যান্ডিবলটা কি হয় আমাদের? ম্যান্ডিবল গুলা হচ্ছে আমাদের ইউ বা ভি আকৃতির হয়। ম্যান্ডিবলটা কি? ইউ বা ভি আকৃতির হয়। জিফয়েড প্রসেস কোনটির অংশ? জিফয়েড প্রসেস কোনটার অংশ? জিফয়েড প্রসেসটা আমাদের হচ্ছে এই যে জিফয়েড প্রসেস, জিফয়েড প্রসেস কোনটার অংশ? জিফয়েড প্রসেস হচ্ছে আমাদের স্টারনামের অংশ। জিফয়েড প্রসেস হচ্ছে কিসের অংশ? জিফয়েড প্রসেস হচ্ছে স্টারনামের অংশ। জিফয়েড প্রসেস হচ্ছে স্টারনামের অংশ। স্টারনামের মধ্যে আর কি কি অংশ আছে? স্টারনামের 3টা অংশ আছে। স্টারনামের কয়টা অংশ? স্টারনামের 3টা অংশ। স্টারনামের হচ্ছে 3টা অংশ। স্টারনামের কয়টা অংশ? স্টারনামের হচ্ছে আমাদের 3টা অংশ। এই অংশটার নাম কি? স্টারনামের এই অংশটার নাম কি? এটার নাম হচ্ছে ম্যানোব্রিয়াম। এটার নাম হচ্ছে ম্যানোব্রিয়াম, ম্যানোব্রিয়াম। এটার নাম হচ্ছে ম্যানোব্রিয়াম। এটার নাম হচ্ছে যে দেহ বা বডি। এটার নাম হচ্ছে দেহ বা বডি।
এই যে অংশটা, এটার নাম হচ্ছে জিফয়েড প্রসেস, জিফয়েড প্রসেস, জিফয়েড প্রসেস, জিফয়েড প্রসেস। হিউমেরাস মস্তকের কোথায় আটকানো থাকে? হিউমেরাস মস্তকের গ্লেনয়েড গহ্বরে আটকানো থাকে। হিউমেরাস মস্তকের কোথায় আটকানো থাকে? হিউমেরাস মস্তকের গ্লেনয়েড গহ্বরে আটকানো থাকে। গ্লেনয়েড গহ্বর হচ্ছে স্ক্যাপুলার অংশ। কার অংশ? স্ক্যাপুলার অংশ, স্ক্যাপুলার অংশ। আর এই অ্যাসিটাবুলামটার মধ্যে আমাদের ফিমারের মস্তক আটকানো থাকে। ফিমারের মস্তক, ফিমারের মস্তক আটকানো থাকে কোথায়? অ্যাসিটাবুলামে। অ্যাসিটাবুলাম কার অংশ? অ্যাসিটাবুলাম হচ্ছে আমাদের হিপ বোনের অংশ। হিপ বোনের অংশ হচ্ছে অ্যাসিটাবুলাম। কার অংশ বাবুরা? হিপ বোনের অংশ হচ্ছে কি? অ্যাসিটাবুলাম। কোন অস্থিতে ডেল্টয়েড টিউবারসিটি পাওয়া যায়? ডেল্টয়েড টিউবারসিটি কোন কোন জায়গায় বলা আছে ডেল্টয়েড রিজ। ডেল্টয়েড টিউবারসিটি বা ডেল্টয়েড রিজ পাওয়া যাবে আমাদের হচ্ছে হিউমেরাসে। এই যে জায়গার পেশিটার নাম ডেল্টয়েড পেশি। ডেল্টয়েড পেশিটা গিয়ে যে জায়গায় যুক্ত হয় ডেল্টয়েড টিউবারসিটি বা ডেল্টয়েড রিজ কোথায় পাওয়া যাবে? হিউমেরাসে পাওয়া যাবে। খুবই ইম্পর্টেন্ট একটা কথা হিউমেরাসের ক্ষেত্রে। আমাদের প্যাটেলা নিয়ে একটা কথা, যেহেতু প্যাটেলা আসছে এখানে বলে দিই। প্যাটেলা হচ্ছে একটা সিসাময়েড অস্থি, সিসাময়েড অস্থি। কারণ কি প্যাটেলা কি হয়? আমাদের হচ্ছে মাসেল টেন্ডন থেকে, মাসেলের টেন্ডন থেকে তৈরি হয়, মাসেলের টেন্ডন থেকে তৈরি, মাসেলের টেন্ডন থেকে তৈরি, মাসেলের টেন্ডন থেকে তৈরি। কোথা থেকে তৈরি হয় এরা? এরা মাসেলের টেন্ডন থেকে তৈরি হয়। আমাদের হচ্ছে এরপরে দেখো যে হাতের মেটাকার্পাল অস্থি মোট কয়টা? আমাদের হাতের মধ্যে আমাদের যে হাত বা হ্যান্ড যে অংশটাকে আমরা বলি, এই জায়গায় হচ্ছে আমরা কার্পাল অস্থি পাই কয়টা? কার্পাল পাই হচ্ছে 8টা। 8টা কার্পালের নাম কিন্তু মনে রাখতে হবে। মেটাকার্পাল কয়টা? মেটাকার্পাল হচ্ছে 5টা। মেটাকার্পাল কয়টা? মেটাকার্পাল হচ্ছে 5টা। আর হচ্ছে আমাদের ফ্যালাঞ্জেস কয়টা? ফ্যালাঞ্জেস 14টা। ফ্যালাঞ্জেস 14টা। ফ্যালাঞ্জেস 14টা। তাহলে এখানে কয়টা হইলো টোটাল? 27টা। হাতের মধ্যে অস্থি কিন্তু 27টা। আর এটা হচ্ছে আর্ম, বাহু। আর এটা হচ্ছে আর্ম, এটা হচ্ছে ফোর আর্ম। এখানে একটা হিউমেরাস, এখানে রেডিয়াস এবং আলনা, এতটুকু অংশ হচ্ছে হ্যান্ড। এই হ্যান্ডে আমাদের টোটাল 27টা অস্থি আছে। তার মধ্যে আমাদের কার্পাল কয়টা? তার মধ্যে আমাদের কার্পাল হচ্ছে, কার্পাল অস্থি কয়টা? কার্পাল অস্থি হচ্ছে 8টা। 8টা কার্পাল, 8টা। মেটাকার্পাল কয়টা? মেটাকার্পাল কিন্তু আমাদের 5টা। মেটাকার্পাল কয়টা? মেটাকার্পাল কিন্তু আমাদের 5টা। শ্রোণীচক্রের অংশ 9 কোনটা? শ্রোণীচক্রের অংশ 9 হচ্ছে ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস। এই তিনটা শ্রোণীচক্রের অংশ। প্যারাইটাল বোনটা শ্রোণীচক্রের অংশ না। ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস এই তিনজন মিলে তৈরি করে হচ্ছে আমাদের হিপ বোন। হিপ বোনের আরেকটা নাম কি? ইনোমিনেট অস্থি। ইনোমিনেট অস্থি, ইনোমিনেট অস্থি। হিপ বোনের আরেকটা নাম ইনোমিনেট অস্থি। হিপ বোনের আরেকটা নাম ইনোমিনেট অস্থি। নিচের কোনটি সিসাময়েড অস্থি? বলেই আসছে আগে, প্যাটেলা হচ্ছে সিসাময়েড অস্থি। ফিবুলা দেখতে কিন্তু যষ্টি বা লাঠির মতো, যষ্টি বা লাঠির মতো। বলো ফিবুলা কোন জায়গার অস্থি? কোন জায়গার অস্থি ফিবুলা? কমেন্টে জানাও। কোন জায়গার অস্থি ফিবুলা? কমেন্টে জানাও। কিসের মাধ্যমে অস্থি পেরিঅস্টিয়ামের সাথে লেগে থাকে? আমাদের পেরিঅস্টিয়াম হচ্ছে অস্থির আবরণ। পেরিঅস্টিয়াম কি? অস্থির আবরণ। এই অস্থি এবং পেরিঅস্টিয়ামের মাঝে আরেকজন জিনিস থাকে যার নাম হচ্ছে শার্পেস তন্তু। যার নাম কি? শার্পেস তন্তু। যার নাম কি? শার্পেস তন্তু। নিচের কোনটি স্পঞ্জি অস্থিতে থাকে? স্পঞ্জি অস্থিতে থাকে হচ্ছে ট্রাবেকুলা। স্পঞ্জি অস্থিতে কি থাকে? স্পঞ্জি অস্থিতে থাকে ট্রাবেকুলা। আর হ্যাবাসিয়ান সিস্টেম কোথায় থাকে? নিরেট অস্থিতে। নিরেট অস্থিতে, নিরেট অস্থিতে কোথায় থাকে? নিরেট অস্থিতে আমাদের হ্যাবাসিয়ান সিস্টেম থাকে। এখানে আমাদের এই সেন্ট্রাল একটা নালী থাকে, এটাকে বলে হ্যাবাসিয়াল ক্যানেল। এই সেন্ট্রাল একটা নালী থাকে, এটাকে কি বলি আমরা? হ্যাবাসিয়ান ক্যানেল। হ্যাবাসিয়ান ক্যানেল, হ্যাবাসিয়ান ক্যানেল। আমরা যদি মানে এইভাবে ছেদ করি, এই হ্যাবাসিয়ান ক্যানেলের চারপাশে এগুলাকে বলি হচ্ছে আমরা ল্যামেলি। ল্যামেলি। এই ল্যামেলির ভেতরে এরকম এরকম ছিদ্রগুলাকে আমরা কি বলি? ল্যাকুনা। এরকম এরকম ছিদ্রপথ থাকে, এগুলাকে কি বলি আমরা? এরকম এরকম ছিদ্রপথ থেকে এদেরকে কি বলি আমরা? ল্যাকুনা। ল্যাকুনা। এদিক থেকে হচ্ছে যে আমাদের এরকম এরকম নালী বের হয়, তাদেরকে বলি হচ্ছে ক্যানালিকুলি। ক্যানালিকুলি। এই ল্যাকুনার ভেতর থাকে হচ্ছে অস্থিকোষ বা অস্টিওসাইট। অস্থিকোষ আবার 4 ধরনের হয়। নিরেট অস্থিতে বিদ্যমান মজ্জা গহ্বরে আবৃত। আচ্ছা, এখন এটা হচ্ছে হ্যাবাসিয়ান নালী বা হ্যাবাসিয়ান ক্যানেল বা কেন্দ্রীয় নালী। এই যে আমাদের কেন্দ্রীয় নালীগুলো আছে বা হ্যাবাসিয়ান নালী,
এই যে আমাদের হ্যাভার্সিয়ান নালী, হ্যাভার্সিয়ান নালী, এটা এটা হচ্ছে হ্যাভার্সিয়ান নালী। এটা কি হচ্ছে না, থাক 10 মিনিট। হ্যাভার্সিয়ান নালী, হ্যাঁ হ্যাভার্সিয়ান নালীগুলা হচ্ছে যুক্ত করে কে, এটার নাম হচ্ছে বক্সম্যান নালী। এটাকে কি বলা হয়? বক্সম্যান নালী। এটাকে কি বলে? বক্সম্যান নালী বলা হয়। তারপর দেখো যে আমাদের নিরেট অস্থিতে বিদ্যমান মজ্জা গহ্বর আবৃতকারী আবরণের নাম কি? আমাদের হচ্ছে যে পেরিওস্টিয়াম, এটা তো হচ্ছে যে আমাদের অস্থিকে বাইরে থেকে আবরণ করে। অস্থির ভেতরের আবরণ কি হবে? অস্থির ভেতরের আবরণ কি হবে? অস্থির ভেতরের আবরণের নাম হচ্ছে এন্ডোস্টিয়াম, যেটা হচ্ছে এই অস্থিটাকে, এই অস্থি মজ্জাটাকে হচ্ছে যে আমাদের সুন্দর মতো হচ্ছে যে আবৃত করে রাখে, মজ্জা গহ্বরকে আবৃত করে রাখে, নাম এন্ডোস্টিয়াম। আমাদের কন্ড্রোমিউকয়েড ও কন্ড্রোঅ্যালবুনয়েড এরা তরুণ অস্থির মধ্যে থাকে, কারণ তরুণ অস্থি ইংরেজি হচ্ছে কন্ড্রোসাইট। হিউমেরাস এবং ফিমারের মস্তকে, হিউমেরাস এবং ফিমারের মস্তকে কোন তরুণ অস্থি থাকে? হিউমেরাস এবং ফিমারের মস্তকে থাকে আমাদের হায়ালিন তরুণ অস্থি। শ্বেততন্তুময় বা হোয়াইট ফাইব্রাস, শ্বেততন্তুময় বা হোয়াইট ফাইব্রাস, শ্বেততন্তুময় বা হোয়াইট ফাইব্রাস। কোথায় শ্বেততন্তুময় বা হোয়াইট ফাইব্রাস থাকে? কোথায় শ্বেততন্তুময় বা হোয়াইট ফাইব্রাস থাকে? কোথায় হোয়াইট ফাইব্রাস থাকে? হোয়াইট ফাইব্রাস থাকে হচ্ছে দুটি ভার্টিব্রার সংযোগস্থলে, দুটি ভার্টিব্রার সংযোগস্থলে, ভার্টিব্রার সংযোগস্থলে, দুইটা ভার্টিব্রার সংযোগস্থলে, দুইটা ভার্টিব্রার সংযোগস্থলে। এটা হচ্ছে 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে ওই যে আরেকটা জায়গায় থাকে না, কি জানি এটার নাম, পিউবিক সিম্ফাইসিস। দুইটা হিপ বোনের পিউবিসের মধ্যে সংযোগস্থলে থাকে, পিউবিক সিম্ফাইসিস। এইটা ফাইব্রোকার্টিলেজটা সবচেয়ে শক্তিশালী তরুণ অস্থি, সবচেয়ে শক্তিশালী তরুণ অস্থি, সবচেয়ে শক্তিশালী তরুণ অস্থি। ফাইব্রোকার্টিলেজটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী তরুণ অস্থি, তরুণ অস্থি। হায়ালিন তো অনেক জায়গায় থাকে। ইলাস্টিকটা, ইলাস্টিক, ইলাস্টিক, ইলাস্টিক বা পিততন্তুময়, ইলাস্টিক বা পিততন্তুময়। এই ইলাস্টিক বা পিততন্তুময়টা ট্রিপল ই তে থাকে, ট্রিপল ই। ট্রিপল ই মানে হচ্ছে ইউস্টেশিয়ান, ইউস্টেশিয়ান টিউব, ইউস্টেশিয়ান টিউব, এপিগ্লটিস এবং হচ্ছে আমাদের হচ্ছে ইয়ার, কানের পিনা, 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 কানের। হাঙরের ভ্রূণে কোনটা থাকবে? যেহেতু আমাদের ওই জায়গায় আসে নাই, আমাদের হচ্ছে যে হায়ালিন, হায়ালিন বা স্বচ্ছ বা নীলাভ তরুণ অস্থি থাকবে আমাদের হচ্ছে হাঙরের ভ্রূণে। তারপর হচ্ছে নিচের কোনটি স্থিতিতে তরুণ অস্থি থাকে না? পিনাতে থাকে, পড়ে আসছি। এপিগ্লটিস বা উপজিহ্বায় থাকে, পড়ছি। উপজিহ্বা লেখার কথা ছিল, আলজিহ্বা লিখছে। ষড়যন্ত্র বা ল্যারিংসে হায়ালিন তরুণ অস্থি কি থাকে? ষড়যন্ত্র বা ল্যারিংসে হায়ালিন তরুণ অস্থি হচ্ছে যে থাকে, থাকে। আচ্ছা, নিচের কোনটিতে স্থিতিস্থাপক তরুণ অস্থি থাকে না? স্থিতিস্থাপক তরুণ অস্থি হচ্ছে যে আমাদের স্থিতিস্থাপক তরুণ অস্থি, হ্যাঁ ইলাস্টিক ল্যারিংসে থাকে, কারণ ল্যারিংসে একটা, ল্যারিংসের তরুণ অস্থির একটা অংশ এপিগ্লটিস। সো ল্যারিংস যেহেতু এপিগ্লটিসে, তো হচ্ছে যে এই ল্যারিংসে যেহেতু এপিগ্লটিস আছে, তো ল্যারিংসের জন্য দিলাম। ফিমারের মস্তকে তো আমরা ক্যালসিফাইড তরুণ অস্থি থাকে জানি। দেহের সবচেয়ে শক্তিশালী ও দীর্ঘ তরুণ অস্থি হচ্ছে ফাইব্রোকার্টিলেজ, এটা সবচেয়ে শক্তিশালী এবং দীর্ঘ তরুণ অস্থি। ভ্রূণীয় কোন অংশ থেকে পেশি কলার সৃষ্টি হয়? পেশি, রক্ত, এগুলো তৈরি হয় হচ্ছে মেসোডার্ম থেকে। কোথা থেকে? মেসোডার্ম থেকে এরা তৈরি হয়। দেহে বিদ্যমান ঐচ্ছিক পেশির সংখ্যা, দেহে বিদ্যমান ঐচ্ছিক পেশির সংখ্যা আমি যদি ভুল না করি 656, ভুল না করলে 656। তোমরা একটু কমেন্টে জানাও তো কত হবে 656। সবচেয়ে দীর্ঘ পেশি কোনটা? সবচেয়ে ছোট পেশি কোনটা বলো? সবচেয়ে বড় পেশি, সবচেয়ে ছোট পেশি কোনটি? শুধুমাত্র হৃৎপিণ্ডের বৈশিষ্ট্য, সার্কোপ্লাজম, নিউক্লিয়াস, স্ট্রায়া, এই ইন্টারক্যালেটেড ডিস্ক, এটা হৃৎপেশির বৈশিষ্ট্য। ইন্টারক্যালেটেড ডিস্ক কিভাবে তৈরি হয়? সার্কোলেমা গুলা লেগে লেগে ইন্টারক্যালেটেড ডিস্ক তৈরি হয়। কোনটা রোটেটর পেশি? ঘূর্ণনের পেশি কোনটা? ঘূর্ণনের পেশি হচ্ছে পাইরিফর্মিস। বাইসেপস এবং ট্রাইসেপস কে কি জানি তো আমরা? বাইসেপস হচ্ছে ফ্লেক্সর মাসেল, ট্রাইসেপস হচ্ছে কি? এক্সটেনসর মাসেল। বাইসেপস ফ্লেক্সর, ট্রাইসেপস এক্সটেনসর। ম্যাসেটার কোন ধরনের মাসেল? ম্যাসেটার পেশি, ম্যাসেটার হচ্ছে লিভেটর মাসেল, মুখটাকে উপরে উঠাইতে সাহায্য করে, নামাইতে সাহায্য করে। ডিপ্রেসর ম্যান্ডিবুলি, লিভেটর, লিভেটর, লিভেটর। ডিপ্রেসর মাসেল কে? ডিপ্রেসর ম্যান্ডিবুলি, ডিপ্রেসর ম্যান্ডিবুলি, ডিপ্রেসর ম্যান্ডিবুলি, ডিপ্রেসর ম্যান্ডিবুলি। অ্যাবডাক্টর, অ্যাডাক্টর। অক্সিপিটাল কন্ডাইল ও অ্যাটলাসের মাঝে কোন শ্রেণীর লিভার থাকে? অক্সিপিটাল কন্ডাইল এবং অ্যাটলাসের মাঝে প্রথম শ্রেণীর, এই যে এরকম প্রথম শ্রেণীর লিভার, এই জায়গায় প্রথম শ্রেণীর লিভার।
দ্বিতীয় শ্রেণীর লিভার হচ্ছে দুই পায়ের আঙ্গুলের উপর দাঁড়ানো। তৃতীয় শ্রেণীর লিভার হচ্ছে এই যে বাহুটা কনুই ভাঁজ করা, পা ভাঁজ করা, তৃতীয় শ্রেণীর লিভার। কোন শ্রেণীর লিভার থেকে দ্রুত গতির সঞ্চালন পাওয়া যাবে? দ্রুত গতির সঞ্চালন আমরা কোন শ্রেণীর লিভার থেকে পাবো? প্রথম শ্রেণীর লিভার যে আছে, তৃতীয় শ্রেণীর লিভার যে আছে, সে সবচেয়ে দ্রুত গতিতে সঞ্চালন দিতে পারে। আর প্রথম শ্রেণীর লিভারে অল্প পরিশ্রমে অনেক কাজ পাওয়া যায়। তারপর হচ্ছে বাহুর অ্যান্টাগনিস্ট পেশির জোড়া কে? বাহুর অ্যান্টাগনিস্ট যে কাজ করে তার বিপরীত কাজ আরেকটা করে, এটাকে বলি অ্যান্টাগনিস্ট পেশি। অ্যান্টাগনিস্ট পেশি হচ্ছে বাইসেপস এবং ট্রাইসেপস, এর হচ্ছে অ্যান্টাগনিস্ট পেশি হিসেবে বাইসেপস সংকুচিত, বাইসেপস ফ্লেক্সর মাসেল, ট্রাইসেপস এক্সটেনসর মাসেল হিসেবে কাজ করে। এর সবচেয়ে বড় অস্থিসন্ধি হচ্ছে আমাদের এই হাঁটুর অস্থিসন্ধি বা নি জয়েন্টটা সবচেয়ে বড় এবং জটিল অস্থিসন্ধি। এখানে আমাদের কাজ করে কি? এখানে কাজ করে আমাদের ফিমার, এখানে কাজ করে আমাদের টিবিয়া, এখানে কাজ করে আমাদের প্যাটেলা। তিনটা বোনস মিলে এই জটিল জয়েন্টটা তৈরি হয়। গোড়ালির পেশি নিম্নের কোনটা? গোড়ালির পেশি, আমাদের পায়ের গোড়ালির পেশি হিসেবে কাজ করে হচ্ছে গ্যাস্ট্রোকোনেমিয়াস। গ্যাস্ট্রোকোনেমিয়াস এটা গোড়ালির পেশি হিসেবে কাজ করে। তারপর হচ্ছে আমাদের এর পরের প্রশ্ন যদি দেখি, নিচের কোনটি কোয়াড্রিসেপস এর অংশ নয়? ভাস্টাস ল্যাটারালিস, ভাস্টাস মিডিয়ালিস, ভাস্টাস ইন্টারমিডিয়ালিস, বাইসেপস ফিমোরিস। বাইসেপস ফিমোরিস আমাদের হচ্ছে যে এক জায়গার অংশ নয়, কোয়াড্রিসেপস মাসেলের অংশ নয়। কোয়াড্রিসেপস এর অংশ হচ্ছে রেকটাস ফিমোরিস। বাইসেপস না, রেকটাস ফিমোরিস হইতো। রেকটাস ফিমোরিস যদি থাকতো সেটা হচ্ছে যে আমাদের এখানের অংশ হতো। মানবদের সবচেয়ে বড় পেশির নাম কি? গ্লুটিয়াস ম্যাক্সিমাস, আমাদের বাটকের মাসেল বা এই জায়গা পিছন ব্যাকের মাসেল, যেটার উপর আমরা বসি তার মাসেল। শিশুদের ক্ষেত্রে কোন ফ্র্যাকচারটি হয়? শিশুদের বোনস তো পাতলা থাকে, এখানে হচ্ছে গ্রিন স্টিক ফ্র্যাকচার হয়। গ্রিন স্টিক ফ্র্যাকচার হয়। এই অধ্যায় বাবা অনেক বড়, অনেক ইনফরমেশন। আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট যে লাইনগুলো লাগছে আমি নিয়ে আসছি। তো মূল বই অবশ্যই ভালো করে কিন্তু দেখতে হবে। তো আজকের ভিডিও এখানেই সমাপ্ত। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম সকলকে। দেখা হবে নেক্সট ক্লাসে। এতটুকুন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ তোমাদের অ্যাডমিশন জার্নি সহজ করুক। আসসালামু আলাইকুম সকলকে।